অচেনা কোনো এক রুমে নিজেকে শুয়ে থাকা অবস্থায় দেখতে পেলাম। হাতে অনেকগুলো সুচ, গলাতেও মোটা একটা পাইপ। একটু সময় নিয়েও বুঝতে পারলাম আমি কোনো হসপিটালে বেডে আছি, কিন্তু মাথায় টেনশন একটাই, আমাকে এখানে কে নিয়ে আসলো আর কীভাবে বেঁচে গেলাম। হঠাৎ একটা সাদা কাপড় পরিহিত অল্প বয়সী মেয়ে এসে কী যেন দেখলো, দেখেই দৌড়ে চলে গেল। একটু পর কয়েকজনকে সাথে নিয়ে রুমে প্রবেশ করলো। বুঝলাম নার্স ডক্টরকে ডেকে আনতে গিয়েছিল। How do you feel, boy? আই এম ফিলিং বেটার ডক্টর। Do you feel any pain in your head? ইয়েস, এ লিটল বিট বাট নট মাচ। Alright, you stay here. I will let him know him, but you here. ওকে ডক্টর। ডক্টর চলে গেল। এবার নার্স বলতে শুরু করলো। Good luck to you that after so many years you have come out of coma. হাউ মেনি ইয়ার্স আফটার দ্য নার্স অ্যান্ড হোয়ার অ্যাম আই নাও? You was in coming after 4 long years. You was now in London City Hospital. হু ব্রট মি হেয়ার? I don't know him, but he introduced you as his husband in the hospital. আর কিছু ভাবতে পারছি না, কেমন যেন মাথা ব্যথা শুরু হয়ে গেল। একটা বিষয় খুব ভাবাচ্ছে, আমি বাংলাদেশ থেকে লন্ডনে কীভাবে এলাম আর কে নিয়ে এলো আমাকে? নার্স মনে হয় বুঝেছে। You climb down now and try to sleep, yet you was not completely safe. তাই বলল। ওকে। নার্স চলে গেল আর আমি ভাবছি কে হতে সে একটা অপারেশনে দেশের বাইরে গিয়েছে, তাই এখন এখানে থাকতে হবে। হবু বউ মানে? হ্যাঁ রে, আমার মেয়েটা তোকে ভালোবাসে, তাই ওর সাথেই তোর বিয়ে দিব। কি করবি না বিয়ে? তুমি যদি খুশি হও তো সব করব।
এই না হলে আমার জামাই প্লাস ছেলে, তা একটা সারপ্রাইজ আছে আমার ছেলের জন্য, সে কি সেটা দেখবে না? সারপ্রাইজটা কি? সে সারপ্রাইজ দেখব। মা কিছু না বলে আমার সামনে আয়না ধরলো। সামনে তাকিয়ে অবাক, এটা কে? আমার চেহারা এমন কেন? কার চেহারায় আছি আমি? বিস্ময়কর দৃষ্টিতে মায়ের দিকে তাকালাম। মা কিছুটা হেসে বলল, বাহ। এই তোর সারপ্রাইজ? আর তোর চেহারাটা আমার মেয়ের মন মতো করে দিয়েছে, তার স্বপ্নের রাজকুমার করে তুলেছে তোকে। তাহলে তো বেশ ভালোই হলো। সালা, প্রতিশোধ তোদের সামনে থেকেই নেব, যেমন তোরা করেছিলি। কেমন লাগছে তোকে? একদম রূপকথার রাজকুমারদের মতো। বাবা এখন ঘুমাও, আমি আসি, তোকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। আগামীকাল তোর মুখের মধ্যে থেকে এই পাইপ বের করবে, তখন নিজে হাতে খাইয়ে দিব, কেমন? ঠিক আছে। মা চলে যেতে নেবে অমনি আমি ডাক দিলাম, মা। মা ডাকটা শুনে দ্রুত আমার দিকে তাকালো। তারপর, কিছু বলবি বাবা? আমার বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করবে তো? মা কিছুটা হেসে, করব, তবে তোর বইয়ের থেকে আগে অনুমতি নিতে হবে, তারপর। মা চলে গেল। আমিও শুয়ে পড়লাম। একটু পর নার্স এসে আমায় কিসের জন্য ইঞ্জেকশন পুশ করে চলে গেল। আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম আমি। এদিকে বস, 4 বছর তো হয়ে গেল, তবু আপনি একটাই লাশ খুঁজে বেড়াচ্ছেন কেন সারা দেশে? তুই হয়তো ভুলে গেছিস ওকে কেন খুঁজছি আমরা। তোদের একটা ভুলের জন্য ও যদি বেঁচে যায় তো আমাদের কি হবে ভেবেছিস? আরে বাবা, এত ভয় পাচ্ছ কেন? তোমার মেয়ে আছে না, শালাকে একবার বাঁচিয়ে গেলেও দ্বিতীয়বার বাঁচবেন। হ্যাঁ রে মা, কিন্তু এই দিহান কি করছে? মেরে লাশ ফেলে দিল নদীতে। আরে ওকে দাফন করলেই তো হতো, আর টেনশন থাকতো না। এই বাংলাদেশে আমি আমার সম্রাট তৈরি করব, যার রাজকন্যা হবে আমার মামুনি দিয়া। আচ্ছা বস, আপনি কি করে শিওর হচ্ছেন যে কিং এখনো বেঁচে আছে? এই না, তবে কেমন যেন মনে হচ্ছে ও আসবে। হ্যাঁ আসবে, আবার আসবে ও। বস, আসলে ওর সামনে ওর মাকে মেরে দেবো, শালি 4 বছর ধরে আমাদের খাচ্ছে। এটাই তো আমাদের মূল অস্ত্র, কি কে ধমানুর। যা তোরা, আর দিয়া মামুনি তুমিও যাও। অপরদিকে আর কত এভাবে পালিয়ে বেড়াবো? আর কত? আমাদের ভাইটাকে তো নির্মমভাবে হত্যা করেছে ওই মিশা। ও এখনো বেঁচে আছে। আর এর থেকে বড় কষ্ট কি হতে পারে বল? ভাই, আপনি কি ভুলে গেছেন? কিংকে মারতে হলে সামনে থেকে মারতে হয়, আর আমাদের কিংকে তো ধোকা দিয়ে মারা হয়েছে। আমার মনে হয় বস, আমাদের কিং এখনো বেঁচে আছে এবং আসবে। হ্যাঁ, তিনি আসবে বস। এসব এতিম বাচ্চাদের জন্য হলেও তিনি আসবেন। হ্যাঁ শিহাব, হ্যাঁ আসবে, আমাদের কিং আসবে। যখনই আমাদের কিং আসবে পুরো দেশের রক্তের বন্যা বইবে। ভাই, আমাদের কিং কখন আমাদের ছেড়ে যেতে পারে না। জানেনই তো, আমাদের কিংয়ের হাজার রং রয়েছে। শুধু মিশা অপরের রংটা মেরে নিচের ডেভিল সত্তাকে জাগিয়ে দিয়েছে। হ্যাঁ রে। ভাই, এখন সবাইকে খাবার দিন। আজ যে আমাদের কিংয়ের নিখোঁজ হওয়ার 4 বছর পূর্ণ হলো। সাকিব আর শিহাব চোখের পানি মুছে খাবার দিতে লাগলো, সাথে আরও জন 50-এর বেশি ক্রু। এদিকে আমি পরম শান্তিতে একটু চোখ বন্ধ করে ঘুমিয়ে গেলাম। ঘুমিয়েছি কি জানি না, তবে আমি সব কিছুই শুনতে পাচ্ছি। কেউ একজন বলছে, বাবা তুই কোথায় গেলি? আমাকে এখান থেকে বের কর বাবা, আমি যে কষ্টে আছি। হঠাৎ চোখ খুলে মুখ দিয়ে বেরিয়ে এলো, মা। আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার মাকে তো বাঁচাতে হবে। না না, আমার ঘুমালে চলবে না, কিছুতেই না, কিছুতেই না। আমার চিৎকার শুনে হঠাৎ কালো বোরকা পরিহিত একটা মেয়ে রুমে এলো। বয়স মোটামুটি আমার সমবয়সী, কিন্তু সে আমার ছোট হবে। ভালো করে তাকিয়ে দেখলাম মেয়েটির চোখে আনন্দের আভাস, আর কিছুটা ভয়াক্ত হয়ে আমার পাশে এসে বসলো। দেন বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুখ দিয়ে আপনি বের হয়ে গেল, এত সুন্দর কণ্ঠ, আহ, প্রাণটা জুড়িয়ে গেল। আমি ডাক্তার মোসাম্মদ হুবায়রা খাতুন। একটু আগে আপনি চিৎকার করলেন কেন? আপনার কোনো অসুবিধা হচ্ছে কি? জি মিস, আর একটু মাথা ব্যথা করছে, আর একটু আগে দুঃস্বপ্ন দেখেছি তো, তাই ঘুমের ঘোরে হয়তো চিৎকার দিয়েছি। হুবায়রা মনে মনে কি যেন অনেকক্ষণ বিড়বিড় করে আমার দিকে 3বার ফু দিল। বুঝলাম আয়াতুল কুরসি পড়ল। বুঝেও জিজ্ঞেস করলাম, এটা কি হলো? হুবায়রা আমার দিকে লাজুক ভঙ্গিতে তাকালো, তারপর বলল,
আপনার উপর শয়তান ভর করেছে, আর সেই শয়তান আপনার মনকে ভরকে দিচ্ছে, আপনাকে হতাশায় ফেলছে। তাই আমি আয়াতুল কুরসি পড়ে আপনাকে ফু দিলাম, যাতে শয়তান চলে যায়। তা আপনাকে তো দেখতে পেলাম না এখনো। দেখব মিস্টার কিং, দেখব, তবে সেটা সময় হলেই। কিং? কিসের কিং? এই শুনুন, আমার কাছ থেকে লুকিয়ে লাভ নেই, সবই জানি আমি। বাংলাদেশে একটা মাস ছিলাম, আর সেই একটা মাসে আপনাকে আমি চিনে ফেলেছি, কিন্তু আপনাকে এমন করে ফেলে চলে গিয়েছে কে? ও, তার মানে আপনি আমার হবু বউ, তাই তো? জি হ্যাঁ, ঠিক ধরেছেন। আমি আপনাকে বিয়ে করতে চাই। করবেন আমাকে বিয়ে? হুবাইরা, তুমি সবই জানো, তবুও কেন আমার জীবনে আসতে চাও? দেখুন, আমি আপনাকে পছন্দ করি, আর বেশিরভাগ পছন্দ করি আপনার কাজকে। আমি শুনেছি আপনি এই কিং হয়েছেন একটা কারণে, আর সেটা এতিম আর সুবিধা বঞ্চিত লোকদের সাহায্যের জন্য। ও, তার মানে আপনি আমার কাজকে ভালোবাসেন, আমাকে নয়? জি, ঠিকই ধরেছেন। আমি আপনাকে এখন ভালোবাসি না। কারণ কি জানেন, একটা মেয়ে বেগানা পুরুষকে বিয়ের আগে ভালোবাসতে পারে না। আমি মুগ্ধ হলাম হুবাইরার কথা শুনে। আর কোনো কারণ আছে কি? আর বড় বিষয় হলো, খাদিজা রহমাতুল্লাহ আলাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর গুণাবলী দেখে মুগ্ধ হয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তেমনি আমিও আপনার কাছে মুগ্ধ হয়ে বিয়ের প্রস্তাব দিয়েছি, এবং বিয়ের পর আপনাকে আমি ভালোবাসবো। হুবাইরা, আমি কি বলবো তোমায়? তুমি আমার জীবনের প্রথম নারী নয়। আমি একজন নারীকে ভালোবেসেছিলাম, যার জন্য আজ আমার এই দশা। আমি কি তোমায় আমার সমস্ত ভালোবাসা দিতে পারবো? আমি আপনার সমস্ত না হলেও একটু ভালোবাসা চাই। এতে খুশি? বিয়ে করবেন আমায়? জি, করব। তোমার আম্মুকে আসতে বলো। আর এই যে হবুশ্রী, আমি কবে বাসায় যেতে পারবো? এই যে মিস্টার স্বামী, আপনি যেই দিন আমাকে বিয়ে করবেন সেই দিনই আপনার রিলিজ। এখন বাকিটা আপনার ইচ্ছে। তার মানে আমি এখন সম্পূর্ণ সুস্থ? জি জনাব, আপনি 10 দিন আগেই কোমা থেকে বের হয়েছিলেন, কিন্তু শুধু আপনার মস্তিষ্ক কাজ করছিল। তাই আমি আপনাকে কোনো চাপে রাখতে চাইনি বলে ঘুমের ইঞ্জেকশন দিয়ে রেখেছিলাম। কিন্তু কি এমন হলো যার জন্য আপনি আগামীকালেই আবার জেগে উঠেছেন? আর এই 10 দিনে আপনার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা শুরু করে দিয়েছে। এখন আপনি বিপদমুক্ত। আজকে আপনার অপারেশন হবে। গলায় যে ছোট্ট একটা নল লাগানো হয়েছে সেটা বের করব। অপারেশন ছোট হলেও ক্রিটিক্যাল। একটু ভুল হলেই সারা জীবনের জন্য তুমি বাকশক্তি হারাতে পারো। তুমি কি পারবে আমার রক্ত দেখতে? এই হাতে অসংখ্য অপারেশন করেছি, কিন্তু আমার হবু স্বামীটার করতে হাত কাঁপবে। সেই জন্য আমি নয়, আজ অন্য একজন অপারেশন করবে। ঠিক আছে, আমি প্রস্তুত। আমি এটাই শুনতে চেয়েছিলাম। তো চলো শুরু করা যাক। আল্লাহ ভরসা। সন্ধ্যা 6টা আমার অপারেশন শুরু হলো। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে আমাকে একটা ছোট্ট ইঞ্জেকশন দেওয়া হলো। তারপর আর কিচ্ছু মনে নেই। দেখা যাক অপারেশন সাকসেসফুল হয় কি না। আলহামদুলিল্লাহ। দীর্ঘ 3 ঘন্টা অপারেশন শেষ করে ডক্টর বের হতেই হুবাইরা তার ডক্টর এক বড় ভাই শাহিনের দিকে এগিয়ে গেল। তারপর, শাহিন, তৌফিক কেমন আছে? আলহামদুলিল্লাহ পাগলি, সে ঠিক আছে। আলহামদুলিল্লাহ। হুবাইরা বোন আমার, আমি সেই 4 বছর ধরে লক্ষ্য করছি তুমি ছেলেটার এত কেয়ার করো, তা খুশির খবর কবে পাবো? আল্লাহ পাক যেদিন চাইবেন সেদিন পাবেন ভাইয়া। পাগলি, শোনো, ও এখন কথা বলতে পারবে না, সাথে একদিন খেতেও। আর একটু পর জ্ঞান ফিরবে। তারপর কি করতে হবে তা তুমি করবে। আমি আসি। ঠিক আছে ভাইয়া। ডক্টর চলে গেল। আমাকে একটু পর কেবিনে শিফট করা হলো। এখনও আমি সেন্সলেস, কারণ আমার হবুশ্রী আমাকে কষ্ট রাখতে চায় না, তাই অজ্ঞান অবস্থাতেই একদিন পার করে দিয়েছে। পরের দিন ভোরে আমার ঘুমটা ভেঙে গেল। পাশে কেউ নেই, তাই ধীরে ধীরে উঠে বসতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। গলায় একটু ব্যথা, এদিকে পানির পিপাসা পেয়েছে। চারদিকে চোখ বুলিয়ে শেষের দিকে চোখ আটকে গেল। মনে হলো কেউ একজন জায়নামাজে বসে মোনাজাত করছে। কি বলছে সেটা শুনতে পাইনি, তবে এতটুকু বুঝেছি আমার সুস্থতা কামনা করছে। মনটা ভরে গেল। আসলেই এমন স্ত্রী যেন সবার কপালে জোটে।
এসব ভাবছি, এরই মধ্যে কেউ একজন পাশে হাত রাখলো। হুবাইরা, তোমার নামাজ শেষ? জি, কিন্তু আপনি কি ভাবছিলেন? ভাবছি আমি কত সৌভাগ্যবান তোমার মতো একটা স্ত্রী পাবো। এখন এইসব বলবেন না দয়া করে, কারণ এখন আমাদের মাঝে আমি আর আপনি ছাড়াও আরও একজন আছে। সে হলো শয়তান, যে আমাদের হারাম কাজে ধীরে ধীরে দাবিত করছে। ঠিক বলেছো হুবাইরা, আমি কবে সুস্থ হব? তৌফিক, তুমি এখন সম্পূর্ণ সুস্থ, কিন্তু গলায় একটু ব্যথা পাবে, কিন্তু ঠিক হয়ে যাবে। হুবাইরা, তো চলো আজ তোমাদের বাসায় নিয়ে চলো, আজই আমরা বিবাহ করব। আলহামদুলিল্লাহ, আপনি যা বলবেন তাই হবে। তাহলে আমি হসপিটালের বিল পরিশোধ করে আসি। ওটা আমি করে দেব, তুমি শুধু আমাকে একটু পানি দাও, পিপাসা পেয়েছে অনেক। হুবাইরা পানি দিল, খেতে নিলাম, একটু ব্যথা তবুও খেয়ে নিলাম। আপনি এখন থাকুন, আমি বিল দিয়ে আসি। বললাম তো আমি দেব। আপনি দিবেন কই থেকে? আপনি এখন কিং নেই। আপনার চেহারা কি আগের মতো আছে? 15 ঘন্টা পর, এখন 11:30, অর্থাৎ 11:30, দাঁড়িয়ে আছি নিজের বাসর ঘরের সামনে। কিছু বুঝলেন না তো? আরে ভাই, বিয়ে করেছি, তারপর প্রতিশোধ নেব। থাকেন, বাসর ঘরে বউ একা আছে তো। ধীরে ধীরে রুমে গেলাম। রুমে কোনো ফুলের ছিটে পড়া নেই। একটু পর হুবাইরা সালাম দিল, আমিও নিয়ে খাটে বসলাম। একটা বিষয়ে অবাক হলাম, হুবাইরা এখনও বোরকা পরে আছে। আপনি কি বলবেন আমি জানি, তবে সেটা পরে বলি। আগে 2 রাকাত নফল নামাজ পড়ে নিই। ঠিক আছে, নামাজ শেষ করে। হুবাইরা, আমি কোথায় ঘুমাবো? ঘুম পেয়েছে আমার। আমাকে কি দেখবেন না? আমি অতটা ভালো নই, আমার বউ যদি রাজি থাকে তাহলে দেখতে পারি। কেন জোর খাটাতে পারবেন না? জোর খাটিয়ে সব কিছু হয় না হুবাইরা। এই আমার কিং স্বামী, এখন আমার মুখটা তো দেখুন। আমি আস্তে আস্তে নেকআপটা তুললাম। যেমন রূপবতী তেমন রূপবতী না হলেও খুব মায়াবতী। মাশাআল্লাহ, আল্লাহর কত সুন্দর সৃষ্টি। আমার স্ত্রী আমার কাছে বিশ্ব সুন্দরী। আচ্ছা, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, দেখবেন? আমার স্ত্রী যখন দিতে চাইছে তখন নিব। হুবাইরা পেছন থেকে পাসপোর্ট বের করে দিয়ে বলল, এটা আপনার পাসপোর্ট, আর টিকিটও আমি কেটে রেখেছি। হুবাইরা, সত্যি আমি খুবই ভাগ্যবান তোমার মতো স্ত্রী পেয়ে। তো ফ্লাইট কবে? এই যে মিস্টার বর, এখন চুপ করুন। আর এত তাড়া কিসের? আরও 10 দিন পর আপনি যাবেন। হুবাইরা, বয়স তো আমার 27 পেরিয়ে গেল, এখনও ডাক্তার শুনতে পেলাম না। ডাক কি এমনি এমনি শোনা যায়? কষ্ট করতে হয়, কিন্তু আপনি তো সেটার কিছুই করছেন না, ভীতু একটা। তাই তো দেখো, তোমার ভীতু বর কি করতে পারে। বাকি নেই ইতিহাস। পরের দিন ব্রেকফাস্টের জন্য হুবাইরা ডাকতে এলো। তৌফিক, ওঠো প্লিজ, দেরি হয়ে যাচ্ছে, খাবে চলো, তোমার ওষুধ খেতে হবে। হুবাইরা প্লিজ আমার পাশে ঘুমিয়ে পড়ো। তৌফিক, এবার কিন্তু রেগে যাব। কাল রাতে কি করেছ মনে আছে? রাক্ষস একটা, উঠো। কি আর করার, উঠতে বাধ্য হলাম। দেখতে দেখতে এভাবে কেটে গেল 10টা দিন। এখন আমি এয়ারপোর্টে দাঁড়িয়ে, পাশে হুবাইরা আর আমার শাশুড়ি। হুবাইরা, তোমরা আগে ফ্লাইটে যাবে আর তোমাদের বাসায় চলে যাবে, ভুলেও আমার সাথে যোগাযোগ করবে না। ঠিক আছে, আর তুমি কই থাকবে? হুবাইরা, আমি থাকবো কোথাও, তবে তোমার আশেপাশে, আর সুযোগ হলে তোমার সাথে দেখা করতে যাব। তৌফিক, সাবধানে থেকো। আমি আলতোভাবে হুবাইরাকে জড়িয়ে ধরে ভালোবাসার পরশ এঁকে দিলাম। তারপর হুবাইরা আর শাশুড়ি চলে গেল, আমিও যাব, তবে আমার ফ্লাইট 1 ঘন্টা পরে। এই কয়দিনে আমি একটা ফোন কিনেছি আর অনেক কষ্টে আমার ফোনের লোকেশন ট্র্যাক করেছি, যে এখন দেখাচ্ছে বাংলাদেশের বগুড়া সদর জেলার আশেপাশে। তাই ঠিক হলো আগে নিজের শহরেই পা দেব। একটু পর স্পিকারে অ্যানাউন্সমেন্টে বলে দেওয়া হলো, বাংলাদেশের দ্বিতীয় ফ্লাইটে আর মাত্র 10 মিনিট বাকি, আপনারা দয়া করে বিমানে উঠে পড়ুন। কথায় আছে না, সময় স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না, তেমনি হলো। নির্ধারিত সময়ে প্লেন টেক অফ করলো। রাত প্রায় 10টার মতো আন্তর্জাতিক শাহজালাল এয়ারপোর্টে প্লেন ল্যান্ডিং করলো। ভেতরে আরও কিছুক্ষণ লাগলো, তারপর বের হয়ে এলাম বাহিরে। পাশেই একটা সিম রেজিস্ট্রেশনের অফিস দেখলাম। বহু কষ্টে আর টাকা খাইয়ে নিজের পুরনো সিমটা তুলে নিলাম আর আগেটা বন্ধ করে দিলাম। ফোনটা চালু করে একটা সিক্রেট নম্বরে ডায়াল করে ফোন দিলাম। হ্যালো জ্যাক।
জ্যাক, তুমি হয়তো ভুলে গেছো আমি কে। এসব রাখো, এখন বলো সাকিব আর শিহাব কেমন আছে? শুনে ভালো লাগলো। তা দিহানকে কই পাবো? ওকে, তুমি এক কাজ করো, আমার রিভলভারটা পাঠিয়ে দাও। সময় 30 মিনিট, এখন তোমার সময় শুরু হলো। বলেই ফোনটা কেটে দিলাম। কিছুক্ষণ পর কয়েকটা ছেলে পেলে এসে আমাকে ঘিরে তোলো। তারপর এই তোর কাছে কি আছে দে, নয়তো। ওকে ওকে, কুল ডাউন, চলো বসে কথা বলি। এই তুই জানিস আমরা কে? আমরা শ্যারনের লোক। চিনিস শ্যারন কে? পেছন থেকে কেউ যেন বলে উঠলো, তুই কি চিনিস ওকে? পেছনে তাকিয়ে অবাক, আরে এ তো, পেছনে তাকিয়ে আমি তো অবাক, আরে আরে এ তো শিহাব। ভাই, আপনাকে তো এলাকায় আগে দেখিনি। জি ভাই, আমি লন্ডন থেকে এসেছি ঘুরতে, কিন্তু আমার ড্রাইভার আমার সব কিছু নিয়ে পালিয়ে গেছে। ও, এই শহরে এমনই হয়। এই চামচা, তুই কি ভুলে গেছিস কিং নেই আর তুই এসেছিস আমাদের কাজে বাধা দিতে? এই শোন, আমাদের কিং আসবে, খুব শীঘ্রই আসবে। এখন তোরা যা, নয়তো। তোর এলাকায় আসি বলে চলে যাচ্ছি, তবে পরের বার আসলে তোকে তোর কিং এর কাছে পাঠাবো, মনে রাখিস। ছেলেগুলো চলে গেল। তা ভাই, এখন কি করবেন? কি আর করবো ভাই, পথে থাকতে হবে, আর কোনো কাজ করে নিজের ভরণ পোষণ করতে হবে। ভাই, আমি আছি, আপনি নিশ্চিন্তে আমাদের সাথে আসুন, আমাদের সাথে থাকবেন। আমি একটু শিহাবকে বাজিয়ে দিতে চাইলাম, তাই বললাম, ভাই আপনি কি কিংয়ের লোক ছিলেন? শিহাবের মুখটা কেমন বেদনায় ছেয়ে গেল। তারপর হ্যাঁ ভাই, ছিলাম, এখনো আছি। আমাদের বাড়িটা যে কবে আসবে, বেঁচে আছে কিনা তাও জানি না। তা ভাই, কিং তো নেই, আপনি কিংয়ের জায়গাটা নেননি কেন? পাগল ভাই আপনি। কিং, সে তো কুটিতে একটা, তার মতো হওয়া কারো পক্ষে সম্ভব না। সম্ভব হলে কি হতেন? বাইরে তোকে কি বলি, আমি ছিলাম এতিম টোকাই। কিং ভাই আমাকে রাস্তার টোকাই থেকে এই শিহাব বানিয়েছে, তার সাথে বেইমানি করি কি করে? ভাই আমি শুনেছি কিংয়ের সাথে নাকি তার কিছু আপন লোকজন ছিল, তারা কে কে আপনি জানেন? জানি, তবে তাদের সাথে টক্কর দেয় না। আমরা এখন কিং ভাইয়ের শেষ সম্বল, তার এতিমখানাটা খুব কষ্টে চালাচ্ছি। এখন থেকে তুমি ওইখানেই থাকবে। এতিমখানায় কেন? আপনাদের বাড়ি নেই? ছিল, তবে একটা বন্ধক দিয়ে টাকা তুলেছি এই এতিমখানা চালানোর জন্য। আচ্ছা, কিং যদি অন্য রূপে আসে চিনতে পারবেন তাকে? কিভাবে? তার পায়ের তলায় পুরোটা আগুনের পোড়া। আমি চুপচাপ একটা টেবিলে বসে জুতোটা খুলে শিহাবের দিকে বাড়ালাম। শিহাব অপলকভাবে চেয়ে আছে, তার চোখে আমি পানি দেখেছি, শ্রদ্ধা ভালোবাসার পানি। ভাই আপনি? আমার সত্যি গর্বিত লাগছে রে, তোর মতো একটা ছোট ভাই পেয়েছি। তো বল, কেমন আছিস? ভাই, আপনার চেহারা এমন কেন? সে এক লম্বা কাহিনী, এখন বল আমার ফোনটা কই? ভাই, ওটা পাওয়া যায়নি। ওটা পাওয়া গেছে, তুই এই লোকেশনে আমার সমস্ত ছেলেপেলেদের নিয়ে যা, ফোনটা আমার চাই। ভাই, আপনি চলুন আমার সাথে, আমি সব ব্যবস্থা করছি। না শিহাব না, তুমি বোকা। শোনো, তুমি সবার আগে সাকিবকে আমার সেই ঘরে পাঠাবে যেখানে আমি সব সময় থাকতাম। আশা করি তুমি ছাড়া কেউ জানে না, আর জানার সম্ভাবনাও নেই। কেন ভাই, শাকিলকে কেন? আমি রহস্যময় হাসি দিয়ে শিহাবকে বললাম, ওই যে কিছু হিসাব বাকি আছে তাই। আমার সেই গোপন কক্ষে ডিজিটাল লক, যা কারো পক্ষে খোলা সম্ভব নয়, সম্ভবত কেউ খুলতে পারেনি আর খোলার চেষ্টাও করেনি। দরজায় প্রথমে আমার চোখের স্ক্যান এলো, তারপর হাতের, ব্যাস দরজা খুলে গেল। ভেতরে একজন চেয়ারে বসে কাজ করছে, বলতে মনিটর পর্যবেক্ষণ করছে। আমি তার পাশের চেয়ারে বসে পড়লাম। এরপর কি খবর জ্যাক? 4টা বছর একা থেকে বোর হয়ে গেছো নাকি? আমি তো রোবট, আমার আবার বিরক্ত কিসে? আমি একদম ঠিক আছি। আর খাওয়া বলতে 2 ঘন্টা বৈদ্যুতিক চার্জ। বা জ্যাক, তুমি তো মানুষের মতো হচ্ছ দিন দিন। হ্যাঁ, আমাকে যে তৈরি করেছে সেই তো এই 4 বছরে পরিবর্তন হয়ে গেছে, তাহলে আমি হলে ক্ষতি কি? জ্যাক, এটা তো কিছুই না। চলো এবার পুরো দেশটাকে পাল্টাতে হবে, আবার রক্তার বন্য বইয়ে দেব। তোমাকে আমি আগেই বলেছিলাম, বিশ্বাস করো না। আমি সবসময় ওদের ফলো করেছি, কিন্তু ওরা কি কথা বলে সেটা আমি শুনতে পাইনি, তবে অনুভব করেছি। জ্যাক, এটা তো কিছুই না। চলো এবার পুরো দেশটাকে পাল্টাতে হবে, আবারও রক্তের বন্যা বইয়ে দেব। জ্যাক, তো এখন বলো কে কে ছিল এদের মধ্যে? পাশের দেওয়ালে তাকিয়ে দেখো, ওইখানে সবার ছবি দেওয়া আছে।
শুধু এখন ওদের কলিজাটা বের করতে হবে। জ্যাক, আমি মাঝে মাঝে অবাক হই। আমি তোমাকে বানিয়েছি, কিন্তু তুমি আমার চেয়ে উপরে উঠে গিয়েছো। এটা কখনো ভাববেন না, আপনি আমাকে তৈরি করেছেন, আপনি আমার মধ্যে আপনার মেধা দিয়েছেন। আমি সত্যি আপনার উপর কৃতজ্ঞ। জ্যাক, তো 1 নম্বরটাকে আজ খেয়ে ফেলি, কি বলো? হ্যাঁ শিকার তো দেখি আমাদের সামনেই। জ্যাক, আবার বানানো সোলজারগুলো রেডি তো? জি বস, সব রেডি, শুধু আপনার হুকুমের অপেক্ষায় ছিল। তো সবাইকে বেরোতে বলো। জ্যাক একটা লাল বোতামে চাপলো, সাথে সাথেই পাশের ঘরের দরজা খুলে বের হয়ে আসছে আবার বানানো সেই সব রোবট, দেখতে অবিকল মানুষের মতো। জ্যাক, তো এদের পাঠিয়ে দাও, কাজ হয়ে গেলে তুমি শুধু আমায় একটা SMS দিও, কেমন? জ্যাক, ডোন্ট ওয়ারি, পেয়ে যাবো একটু পর। সোলজারগুলো বেরিয়ে গেল পাবনার ACP প্রদীপ কুমারকে ধরতে। এমন সময় শিহাবের মেসেজ, বস তুলে এনেছি সাকিবকে, আপনি কোথায়? যেখানে থাকি না কেন ঠিক সময় পৌঁছে যাব। জ্যাক, তুমি তাহলে ভালোভাবে নজর রেখো, আমি আসছি। বলেই পাশের টেবিল থেকে লেজার বিম আর অটোমেটিক রিভলভার নিয়ে বের হয়ে এলাম। আগের মতো আর কিং হিসেবে নয়, সাধারণ পাবলিকের মতো। আমার আড্ডাখানায় গিয়ে দেখি সাকিবকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে। আমি ওর সামনে চেয়ারে বসলাম। তারপর, কি সাকিব, যে তোকে কুত্তার মুখ থেকে বাঁচালো তার পিঠেই ছুরি মারলি? এই শিহাব, বলিস না কেন, কে? আর তুই আমাকে বেঁধে রেখেছিস কেন? কি? এটা হলো আমাদের কিং তৌফিক। কিং বেঁচে আছে? এটা কি করে সম্ভব? আমি তো তুই তো নিজে আমার পিঠে ছুরি মেরেছিলি, ছুরি মেরেও দমে যাসনি, মুখে অ্যাসিড মেরে আমার চেহারাকে পুড়িয়ে দিয়েছিলি, তাহলে বাঁচলাম কীভাবে, তাই তো? বস, এইসব কি বলছেন? সাকিব এসব করেছে আর আমি জানি না? শিহাব, তুই এখনো বাচ্চা ভাই, ও তোকেও মারতো, কিন্তু তুই শুধু জানতি আমার গোপন রুমের কথা, তাই তো তোকে ও এতদিন মারেনি এই রুমটার কথা জানার জন্য। বস, এবার আমি শিওর হলাম কেন শিহাব রোজ আমাকে ড্রিঙ্ক পান করিয়ে বিভিন্ন কথা জিজ্ঞেস করতো। ভাই, আমাকে মাফ করে দিন এবারের মতো। শিহাব, আমাদের একটা রুলস ছিল, মনে আছে? জি বস, অন্য গ্যাং থেকে যারা আমাদের গ্যাংয়ে কাজ করবে আমরা তাদের নেব, কিন্তু যারা আমাদের গ্যাং থেকে অন্য গ্যাংয়ে যাবে তাদের সাথে মৃত্যুদণ্ড, আর যে আমাদের সাথে বেইমানি করবে তার সাথে ভয়ঙ্কর মৃত্যুদণ্ড। তাহলে কি করা যায় বলতো? বস, একে এমন মৃত্যু দেব যে এর লাশ যে দেখবে সেই কাঁদবে। সাকিব, শুনলি তো শিহাব কি বললো? এখন বল, তোকে মাফ করি কি করে? বস, আমি সবার নাম আপনাকে বলবো, তবু আমাকে ছেড়ে দিন। দা, আমি সবই জানি। এখন শোন, তুই এক কাজ কর, আমার ফোনটা কই রেখেছিস সেটা দে। বস, আমার পকেটে আছে। কি? তার মানে তুই শাহানের লোক, যে কিনা বিদেশি, আমাদের দেশের শত্রু, তার হয়ে কাজ করিস? আমি ফোনটা চালু করলাম, সব কটা লক খুলে ওপেন করতেই ওয়ালপেপারে ভেসে এলো আমার সেই 4 বছর আগের ছবি, সাথে একটি মেয়েটাকে দেখে রাগে প্লাস শয়তানি বুদ্ধিতে হেসে উঠলাম। তারপর, সাকিব, তোর সময় শেষ বলেই এসিড দিয়ে ওর বুকে লিখে দিলাম, কিং ইজ ব্যাক। এরপর ওর সমস্ত মুখে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিলাম। ওর যৌনাঙ্গ ওই অ্যাসিডের ভিতর ডুবিয়ে রেখেছিলাম যতক্ষণ না ওটা পুরোপুরি ঝলসে যায়। লাস্টে দেখলাম শালা নিস্তেজ হয়ে যাচ্ছে, সাথে সাথে রিভলভার দিয়ে পুরো দেহে শ্যুট করতে লাগলাম, শেষে লেজার বিম দিয়ে পর চোখ দুটো গলিয়ে দিলাম। ব্যাস, ওর প্রাণ ভ্রমরা উড়ে গেল কোনো দূর অচারায়। বস, এখন ওকে কি করব? শ্যারন আড্ডাখানার সামনে রেখে আসবে, কয়েকজন ছেলে পেলে এসে নিয়ে গেল, আর আমি চলে আসলাম আবারও সেই গোপন কক্ষে, জ্যাকের এখানে। যাব, তুমি আমার সমস্ত বুলেট প্রুফ গাড়িগুলো বের করো। জ্যাক এবার সবুজ বোতামে চাপ দিল, অমনি মেঝের দুভাগ হয়ে গাড়ির লম্বা লাইন বের হয়ে গেল। সেখান থেকে একটা মার্সিডিজ গাড়ি নিয়ে বের হলাম। পুরো 1 ঘন্টা জার্নির পর পৌঁছে গেলাম প্রদীপের বাড়ির সামনে। বাড়িতে যেতেই সবগুলো সোলজার আমাকে সম্মান জানালো, তারপর নিয়ে যেতে লাগলো পদের সামনে। গিয়ে দেখলাম ওখানে প্রদীপ ও শ্রী আর একটা নেশাখোর আর খুদে মাস্তান ছেলে। কি প্রদীপ, তুই দেখি ভালোই আলো দিচ্ছিস, তা তোর বউটা তো সেই খেতে দিবি, তাহলে বেঁচে যাবি। এই কুত্তা, তুই জানিস আমি কে? আমার বউয়ের দিকে চোখ তুলিস, একবার খালি খুলে দে, তোকে ছিঁড়ে ফেলবো। তাই নাকি? তো দেখ কি করি। যদিও হিন্দুদের আমি সম্মান করি, তারা মানুষ, তবুও তোর বউ মাল একটা। বলেই প্রদীপের সামনে ঝাঁপিয়ে পড়লাম ওর বউয়ের ওপর।
বাঁচাও, বাঁচাও, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। কেন রে? তুই তো নিজে তোর ছেলেকে সাহায্য করতে, তোর বাড়ির কাজের মেয়েকে ধর্ষণ করতে। এখন দেখ কেমন লাগে, কেমনভাবে সলিকে ভোগ করেছি, যে সহ্য করতে না পেরে মারা গেল। আবার খিদেটাই মিটল না সালা। কি বউ নিয়ে এসেছিস, মরে গেল, এখন বল তোর কি করব? আমি কি করেছি দাদা, আমাকে ছেড়ে দিন। আচ্ছা, তোকে ছাড়ার আগে তোর ছেলের ব্যবস্থা করি। ইশারায় সোলজারকে অ্যাসিড নিয়ে আসতে বললাম। তারপর সেই অ্যাসিড প্রদীপের ছেলের সমস্ত দেহে মেরে দিতে লাগলাম। শেষে ও যৌনকে অ্যাসিড ডুবিয়ে রাখলাম। না জানি এর জন্য কত মেয়ের সর্বনাশ হয়েছে। সোলজার, তোমরা শুরু করো এখন, আমি প্রদীপকে দেখছি। বলার সাথে সাথেই প্রত্যেক সোলজারের হাতেগুলো বিভিন্ন অস্ত্রে পরিবর্তিত হতে লাগলো। কারো কারো হাতে কারো কারো হাতে AK-47, আবার কারো হাতে ড্রিল মেশিন। মিনিটের মধ্যেই সালার অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরো টুকরো করে দিল। আচ্ছা প্রদীপ, কিন্তু তোর কোনো ক্ষতি করেছিল? হ্যাঁ, তোর কোনো ক্ষতি করেছিল যে তুই তোর বাবাকে ক্রস ফায়ারে মারলি? আপনি কে আর এসব জানেন কি করে? কেন মারলি তুই? আমি তৌফিক রে, তৌফিক, চিনতে পেরেছিস? শুধু চেহারা পাল্টিয়েছি, কিন্তু প্রতিশোধের আগুন একই রয়ে গেছে। ভাই, আপনার যত টাকা লাগে নিন, তবুও আমাকে ছেড়ে দিন। কত কোটি আছে? 100 কোটি, আপনি পুরোটাই নিয়ে নিন, তবুও আমাকে ছেড়ে দিন। টাকা কই আছে? জি, আমার বেডরুমের নিচে, ওখানে সব টাকা রয়েছে। শোন, তোকে আমি বাঁচিয়ে কি করব, যা, তোকে একেবারের জন্য মুক্তি দিলাম, আর খুব শীঘ্রই তো সহযোগীদের তোর কাছে পাঠাবো। এই শরীরেও একটা কথা লিখে দিলাম, কিং ইজ ব্যাক। তারপর প্রত্যেক অঙ্গে ক্রসফায়ার করে সোলজারদের শ্যারনের আড্ডাখানার সামনে ঝুলিয়ে দিতে বললাম, আর সাথে পুরো বডিটাকে উড়িয়ে দিতে বললাম, এবং সব টাকা নিয়ে গরিবদের মাঝে বিলিয়ে দিতে বললাম। পরের দিন আমি আর জ্যাক বসে রয়েছি মনিটরের দিকে, সেখানে ব্রেকিং নিউজ দেখাচ্ছে আজকে পুরো শহরে 2টো খুন হয়েছে এবং একই জায়গাতে। গোপন সূত্রে জানা গেছে ফরেনার ডন শ্যারনের সাথে এই দুইজনের নেটওয়ার্ক ছিল এবং এদের দুজনের শরীরে একটি ক্লু রেখে গিয়েছে, কিং ইজ ব্যাক। তাহলে কি কিং আবারও ফিরে এসছে? বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। এবার দেখছেন খেলার খবর। মনিটর থেকে চোখ সরিয়ে, জ্যাক, তো ব্যবস্থা করো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব কিছু, আমি আগামীকাল চলে যাব ওখানে। জ্যাক মনিটরে আর কিবোর্ডে টাইপিং করতে ব্যস্ত হয়ে গেল। আমিও বের হয়ে পড়লাম আমার মায়াবতীকে দেখতে। কলিং বেল না বাজাতেই দরজা খুলে গেল। সামনে তাকিয়ে দেখলাম হুবাইরা দাঁড়িয়ে, তাই মুচকি হেসে বললাম, কি হলো? কলিং বেল না বাজাতেই খুলে গেল যে দরজা? হ্যাঁ, আমার মনটা বলে দিয়েছিল আমার রাজকুমার এসে গেছে, তাই তো দরজা খুলে গেল। ক্ষুধা পেয়েছে, এখানে রাখবে আমায় দাঁড় করিয়ে? হ্যাঁ, রাখবো, 2 দিন পরে মনে পড়লো। আমি হুবাইরাকে কোলে নিয়ে ভেতরে ড্রয়িং রুমে চলে গেলাম। বউ আমার রাগই কেন, আমি তো কাজে ছিলাম। ঠিক আছে, মানলাম। আচ্ছা বস, আমি খাবার আনি। হুবাইরা চলে গেল। একটু পর বিরিয়ানি আর কষা মাংস নিয়ে আসলো। এরপর নিজে হাতে খাইয়ে দিল, আমিও দিলাম। খাওয়া শেষে মায়ের রুমে গেলাম। তিনি বসে আছেন মুখ গোমরা করে। কি হয়েছে আমার শাশুড়ি আম্মুর? কিছু হয়নি। আর আপনি কে? আম্মু রাগ করো না, আমাকে 2 মাস সময় দাও, তারপর একসাথে থাকবো আমরা। সত্যি বলছিস তো? জি। আচ্ছা, হুমায়রার রুমে যাও, আজ আর যেতে দিব না। ঠিক আছে, তবে আগামীকাল যাব বলেই বেরিয়ে এলাম। হুমায়রা দেখি সোফায় বসে আছে, তাই ওর কাছে গিয়ে, ম্যাম, আমার ঘুম পেয়েছে। তো ঘুমাও, ঘর তো আছেই। ঘর তো আছে, কিন্তু কোলবালিশ নেই। কে বলেছে নেই? আছে, রুমে গিয়ে দেখুন। আমি মুচকি হেসে কোলে নিয়ে নাক টেনে বললাম, আছে, তবে আমার ওটা না, আমার জীবন্ত কোলবালিশ চাই, যে আমার ঘুম পাড়িয়ে দেবে। শুধু নিজেরটা ভাবো, আমারটা কে ভাববে? আমি যে 2 দিন ছিলাম। আচ্ছা, এখন বাদ দাও, চলো, এটা ম্যাচ হয়ে যাক। এরপর লাইট অফ। পরের দিন খুব কষ্টে আর লুকিয়ে বাড়ি থেকে বের হয়ে এসেছি, যাতে কেউ না দেখতে পায়। একটু পর আবার সেই গোপন রুমে আসলাম, যেখানে জ্যাক ছিল। আমি ঢুকতেই জ্যাক বলে উঠল, বস, আপনার পেছনে কালকে 2টা ছেলে গুড়গুড় করছিল এবং আপনার বাড়ি পর্যন্ত গিয়েছিল। আপনাদের এটা বলি, আমি একটা ক্যামেরা বানিয়েছি, যেটা একদম যান্ত্রিক মশার নেই।
এগুলো প্রায় পুরো 10,000 রয়েছে, যা সারা দেশের সব জায়গায় ছড়িয়ে দিয়েছি। বুঝলাম, তো লোকেশন কই? বগুড়া সদর হসপিটালে, রোড গোডাউন নং 221। গুড জব জ্যাক, তো সোলজারকে পাঠিয়ে দাও, আমি আসছি। বস, আমি আগে থেকেই সব ঠিক করে রেখেছি। যতই হোক, এতদিনের অভিজ্ঞতা, আপনার যা প্রয়োজন সবই জানি। আমি মুচকে এসে পকেট থেকে ফোনটা নিয়ে হুবাইরাকে ফোন দিলাম। হুবাইরা, তুমি বাড়িটা পাল্টিয়ে ফেলো। এই বাড়ি ছাড়া আমাদের আর বাড়ি নেই। চিন্তা নেই, আমি কিনে নিয়েছি। বাড়ির ঠিকানা বগুড়া সদর 003 কলেজ রোড। ওখানে কেয়ারটেকারের থেকে চাবি বুঝে নেবা, কেমন? তুমি আসবে না? হ্যাঁ, তবে এখন নয়, মিশন শেষ হলে। ভালো থেকো, আল্লাহ হাফেজ। হুবাইরা মন খারাপ করে ফোনটা কেটে দিল। জ্যাক, নজর রেখো, আমি আসছি। যেহেতু সব কিছু বলতে রিভলভার আর লেজার বিম বোঝানো হয়েছে, আগেই ছিল। নির্ধারিত লোকেশনে আসতে দেখলাম আমার সোলজার আমার অপেক্ষায় রয়েছে। সব ইয়েস বস। কভার করেছো? ওকে, চলো দেখিয়ে দাও। সোলজার পথ দেখিয়ে একটা রুমে নিয়ে গেল, যেখানে 10 জনের মতো রয়েছে, সবারই হাত পা বাঁধা। ওদের সামনে বসতেই দুজন নিজেদের দিকে তাকিয়ে মুখে চাওয়াচাওয়ি করতে লাগলো। বিষয়টা আমার চোখে এড়ায়নি। তোদের মধ্যে আগামীকাল কে আমাকে ফলো করছিল? জানি না ভাই, আমাদের ছেড়ে দিন। বাচ্চা, এত তারা কিসের? আজ একটু লুডো খেলবো। তা বল, তোরা দুজন আমার পেছনে কার অনুমতিতে গিয়েছিলি? সাগরে কে বলতো? আমরা কি এর পিছু কখনো নিয়েছি? শুধু আমাদের ধরে রেখেছে। এই তুই আমাদের ছেড়ে দে, আমাদের কাজ আছে। কিসের কাজ রে? কেন করবি? ভালো কমিশন পাবি, মাসে 15,000 পাবি। কি সত্যি? তাহলে করব। তা কোন গ্যাংয়ে কাজ করিস? দেহান ভাইয়ের নাম শুনেছিস? ওরই কাজ করি। তা কাল আমার পেছনে নিলি কেন? ভেবেছিলাম তুই টাকাওয়ালা, তাই নিয়েছিলাম, কিন্তু তুই দেখি ছোট চোর। ও তাই বল। আচ্ছা, তোদের দিহান ভাইকে পাবো কোথায়? তোকে কেন বলবো? ধূপ ধূপ করে কয়েকবার শব্দ হলো। হ্যাঁ, ঠিক ধরেছেন, শ্যুট করেছি আমি, একদম কপাল বরাবর। সালা একেবারে উপরে চলে গেল। শেষবারের মতো বলছি, বল দিহানকে কই পাবো? দিহানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবেন। তোদের কাছে কত টাকা ক্যাশ আছে? যা, আমাকে দিলে তোদের ছেড়ে দেব। আমার কাছে 1 কোটি আছে। কোথায় আছে? এই যে পাশের ঘরে একটা ব্যাগে রয়েছে। সোলজারকে টাকাটা নিয়ে আসতে বললাম, তারপর আমি একটা হাসি দিয়ে বললাম, ধন্যবাদ তোকে, আর তোকে বাঁচিয়ে রেখে লাভ নেই। ভালো থাকিস, বাই বয়েস, শুট দেম। সাথে সাথেই সাইলেন্সার লাগিয়ে সব কটাকে উড়িয়ে দিল। পরে সবার বুকে একটা কথাই লিখে দিলাম, কিং ইজ ব্যাক। টাকাগুলো আমার এদিনখানায় দিলাম। আবার আসলাম জ্যাকের কাছে। জ্যাক, সব ব্যবস্থা করেছে তো? জি বস, সব ব্যবস্থা করেছি। ওকে, আমার জন্য কালো রঙের গাড়ি রেডি করো, আমি আসছি। রুমে এলাম। নিজেকে নতুন রুমে দেখে ভালোই লাগছে। কিছু কাপড় নিয়ে বের হয়ে এলাম। এরই মধ্যে ফোনটা বেজে উঠলো। দেখলাম হুবাইরা ফোন, তাই দ্রুত ফোনটা রিসিভ করলাম। কি হয়েছে আমার পাগলিটার? পাগলটা দেখি খুব সুন্দর একটা বাড়ি কিনেছে, সেটাই দেখছি। তোমার পছন্দ হয়েছে? জি সাহেব, খুব। আমরা কবে এখানে একসাথে থাকবো? আমার মিশন শেষ হলে। আচ্ছা, আমি ঢাকা যাচ্ছি, তুমি থাকো, আমি আসছি, কেমন? ভালোভাবে থেকো। আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। গাড়িতে উঠে নিজে ড্রাইভ করতে লাগলাম। উদ্দেশ্য ঢাকা। দীর্ঘ 4.5 ঘন্টা পরে ঢাকায় এলাম। প্রথমে একটি বাড়ি নিলাম, নিয়ে সব কিছু দেখে বের হলাম বাহিরে। হোটেলে রাতের খাওয়ার জন্য গেলাম। ওয়েটার। জি স্যার, বলুন কি লাগবে? বিরিয়ানি আর কোক নিয়ে আসো। আর কিছু স্যার? না। ওকে স্যার। খাওয়া নিয়ে আসিনি, তবে কোক দিয়ে গিয়েছে। আমি বাড়িয়ে নিতে যাব, অমনি কেউ সেটা নিয়ে চলে গেল। মাথা উপরে করে তুলে দেখলাম কয়েকটা ছেলে। কিরে, কোক নিলি কেন? এই, তুই চিনিস আমারে? কলার ছাড়। কেন বে শালা, তোকে তো। কলার ছাড়। ছাড়বো না, কি করবি? পকেটে M1911 পিস্তল ছিল।
বের করে কয়েক রাউন্ড গুলি করলাম, সাথে সাথেই 4 জন পড়ে গেল। এখন শুধু নেতা গোছের লোক আমার সামনে দাঁড়িয়ে। কিরে, তুই গলা চাবি না? ভাই আপনি কে? এটা তো শুধু একজনই করতে পারতো। বলতো কে করতে পারতো? ভাই কিং তৌফিক। মনে রেখেছিস তবে? আরে পাগলা, চেহারাটা বদলিয়েছি কিন্তু আগের চরিত্রটা এখন আগের মতোই আছে। থাক বলে কপাল বরাবর শ্যুট করে দিলাম। সাইলেন্সার লাগানো ছিল বলে কোনো শব্দই হয়নি, এমনকি ওয়েটারও আসেনি, ভয়ে পালিয়ে গেছে। একটু পর শিহাব এলো। কিরে, দেরি হলো কেন? বস, রাস্তায় জ্যাম ছিল। সব কটাকে কলেজের সামনে নিয়ে আয়। ওকে বস। শিহাব চলে গেল আর আমি নিজেই ফ্রেশ হয়ে হোটেল থেকে খাবার তুলে খেতে লাগলাম। খাওয়া শেষে টেবিলে টাকা রেখে বের হয়ে এলাম। বাড়িতে এসে বিছানায় শুয়ে পড়তেই চোখটা লেগে এলো। এদিকে দিহান দৌড়ে দিয়ার কাছে গিয়ে, দিয়া ম্যাম, আজকে আমাদের কয়েকটি ছেলেকে কে যেন মেরে ফেলেছে আর লাশগুলো কলেজের সামনে ফেলে দিয়ে গিয়েছে। কি বলিস? মনে হয় কোনো নতুন গ্যাং জন্ম নিয়েছে। শালাদের পুঁতে ফেলবো। তুই যা, আর বাবাকে বলার দরকার নেই। ওকে ম্যাম। দেহান চলে গেল। দিয়া ঘরে শুয়ে ভাবছে, আমার লোককে কে মারবে? আমি যা ভাবছি তা কি সত্যি? কিং কি আসবে? আসলে তো আমাদের রক্ষা নেই। ওকে আমি আবার নিজেই মারবো। পরের দিন কলেজে কালো রঙের টয়োটা ফিল্টারের গাড়ি ঢুকতে দেখে সবাই চেয়ে রইল। তার মধ্যে দিয়াও ছিল। গাড়িটি সোজা মাঠে এসে থেমে গেল। তারপর ভেতর থেকে কেউ একজন বের হলো। পরনে কালো জিন্স প্যান্ট, কালো টি শার্ট, হাতে ব্র্যান্ডের ঘড়ি আর ঘুলগুলো স্টাইল করে উপরের দিকে করে রাখা। গায়ের রং একদম ফর্সা, এক কথায় ক্রাশ। এটাই তৌফিক। তৌফিক চিরপায়ে সবার দিকে তাকিয়ে মুচকি হেসে আবারও হাঁটতে লাগলো সামনের দিকে। মাঠ পার হয়ে সোজা অধ্যাপকের রুমে গিয়ে নিজের সবকিছু ঠিকঠাক করতে লাগলো। দিয়া হাঁ করে থাকে দেখে দিয়ার বান্ধবী হিয়া বলল, এই কি হলো তোর? ওভাবে কি দেখিস? ক্রাশ খেয়েছি, একেই তোদের দুলাভাই বানাবো। ভালো। ছেলেটা কি মানবে? জোর করে করব, নয়তো সোজা উপরে পাঠিয়ে দিব। হিয়া জানে দিয়া ভালো নয়, তবুও ইভটিজিং থেকে বাঁচতে বন্ধুত্ব করেছে। ক্লাসে এসে বললাম। একটু পর দিহান এলো সোজা আমার সামনে। তারপর, এই তুই কে বলতো আসলি আর আমার ক্রাশটাকে নিজের করে নিলি? ভাই কলার ছাড়ো। আর আমি কি করেছি? ঠাস ঠাস। শালা চিনিস আমার? আমি তোর বাপ, নিশার ডান হাত, আর আমার সামনে উঁচু গলায় কথা বলিস? সাহস তো কম নাই তোর। কাজটা কি তুই ঠিক করলি? পরে কিন্তু পস্তাবি। কানে কানে বললাম। তবে রে বলে মারতে লাগলো। আমি একটু মার হজম করে সবার দিকে তাকালাম। ওরা মেরে চলে গেল। তারা একটু পর দিয়ে এলো আমার সামনে। তারপর, ওই তোর নাম কি? রাহাত আমার নাম। অন্যটা বললাম। তৌফিক বলে সন্দেহ করবে। প্রেম করিস? জি না। গুড। আমাকে তোর পছন্দ হয়েছে? জি হয়েছে। বিয়ে করবি? আপনি রাজি থাকলে করব। আমি রাজি, চল এক্ষুনি বিয়ে করব। না না, এখন নয়, আগে প্রেম তারপর বিয়ে। ঠিক আছে, তাহলে আজ লং ড্রাইভে যাব তোমার সাথে। ঠিক আছে। দিয়া একটা কিস করে চলে গেল। দিয়া নিজের ফাঁদে নিজেই পা দিলি রে। তোর গরম আমি কমিয়ে দেব, চল শুধু আজ। কোনো রকমে ক্লাস করে বের হতে দিয়া হাজির। তোমার বাবুটা চলো। হ্যাঁ বাবু চলো। দিয়াকে নিয়ে হাঁটতে যাব, অমনি পেছনে জোরে কিছুতে লাথির শব্দে পেছনে তাকালাম। দেখলাম দিহান রাগে ফায়ার। ওকে আরও রাগাতে দিয়ার কোমরটা চেপে ধরে নিজের দিকে আনলাম। তারপর গাড়িতে উঠে সুন্দর একটা 5 স্টার হোটেলে এলাম। দিয়াকে নামিয়ে ভেতরে যেতে নেব, কিন্তু দিয়া অবাক হয়ে বলল, রাহাত এখানে আনলে কেন? আরে শোনা, আমরা এনজয় করব, আমাদের রিলেশনের প্রথম দিন, চলো। দিয়া কিছু বলতে চেয়েছিল, কিন্তু না শুনে দিয়াকে জোর করে কোলে নিয়ে একটা রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। তারপর, তুমি তো খুব ফাস্ট। সোনা, তুমি রাজি তো? রাজি না হয় পারি, আমার ক্রাশ চেয়েছে তাই দিলাম। সারি, তোর চেয়ে বড় খেলোয়াড়কেও কাত করেছি, আর তুই তো। এরপর আর কি, হিংস্র পশুর মতো নরম দেহটাকে কামড়ে কামড়ে খেয়েছি পুরো 3 ঘন্টা। দিয়ে আধমোড়া হয়ে গেছে দেখে ওকে ছেড়ে দিলাম। তুমি তো দেখে একটা পশু, এভাবে কেউ করে? না বলে কি মজা পাওয়া যায়? কেন ভালো লাগেনি? যা, কি যে বলো না।
দিয়ায় উঠতে পারছে না ব্যথায়। এটা দেখে হাসলাম। তারপর নিজে ওকে তুলে নিয়ে ওর বাসায় গিয়ে রেখে আসলাম। রাতে হাঁটতেছি, এমন সময় একটা গাড়ির সামনে থামলো। সেখান থেকে কমসে কম 20 জনের মতো ছিল দাঁড়িয়ে। আমি ওদের কাছে যেতেই মুখে রুমাল ধরে গাড়িতে তুললো। এরপর আর কিছু মনে নেই। চোখ খুলে নিজেকে বাধা অবস্থা দেখলাম, সামনে দিহান দাঁড়িয়ে। আমি মুচকি হেসে বললাম, কি হয়েছে রে, তুই আবার তুলে আনলি কেন? তোর ক্লাস নেবো রে, সাহস তো ভালোই। শোন ভাই, আমার ওসবে ইন্টারেস্ট নেই। তোর মাল তুই রাখ, আমাদের মধ্যে ভেজাল করে লাভ নেই। তোকে 1 কোটি টাকা দেবো, এখন হাতের বাঁধন খুলে দে, ব্যথা করছে। মনে হয় টোপটা গিলেছে। সত্যি দিবি তো? বিশ্বাস না হলে আমার সাথে যাবি। না, তোকে বিশ্বাস করলাম। এই বাঁধন খুলে দে। বাঁধন খুলে ওরা পাশে দাঁড়ালো। আমি পকেট থেকে একটা সিগারেট বের করতে করতে বললাম, সবাই এগিয়ে এসো, একটা প্ল্যান করি, আমাদের সবারই লাভ হবে। সবাই দ্রুত এগিয়ে এলো, গোল হয়ে ঘিরে ধরলো। এই সুযোগে সিগারেট জ্বালিয়ে লম্বা এক টান দিয়ে নিঃশ্বাস বন্ধ করে ধোঁয়া ছেড়ে দিলাম। অমনি ধূপধাপ করে পড়তে লাগলো সব কয়টা। সব পড়তেই আমি ফোন করে শিহাবকে ফোন দিলাম। শিহাব, চলে এসো, হয়ে গেছে কাজ। ঠিক আছে। একটু পর শিহাব এলো, সব কটাকে তুলে নিয়ে গেল। আমিও গেলাম, ওদের সব কটাকে বেঁধে রেখেছি। শিহাব, জাগাও এদের। শিহাব গরম পানি মেরে দিল সবার মুখে। গরম পানি পড়ায় সবার জ্ঞান ফিরল আর নিজেদের বাধা অবস্থা দেখে বলল, কিরে শিহাবের বাচ্চা, তুই আমাকে বেঁধে নিয়ে এসেছিলিস? তোকে তো আমি তাও তোদের না ভাই, আমার অত সাহস নেই, থাকলে আগেই আনতাম। তো কার এত সাহস আমাকে তুলে এনেছে? আর রাহাত কই? দেখলে চিনতে পারবি তো। কাকে? তোদের জম কিং তৌফিককে। সামনে তাকিয়ে দেখ, আসছে কিং। ধ্যান সামনে তাকিয়ে একদম জমে গেছে, কারণ সামনে আমি দাঁড়িয়ে। ভাই আপনি কি কিং? হ্যাঁ ভাই, তা বল তোদের কি করব? ভাই মাফ করে দিন দয়া করে, আমি আপনাকে চিনতে পারিনি ভাই। শিহাব, জানিস এ আমাকে চর মেরেছে, ক্লাসে কলার ধরেছে, তবুও কি ছেড়ে দেবো? তালাকে পুঁতে ফেলবো। বস শুধু হুকুম করুন। জানো এ আমাকে কি করেছিল? আমার মাথায় বাড়িয়ে দিয়েছিল, বুকে গুলি করেছিল, তাও বলছে মাফ করে দিন। বলিস সালা, আমি অত ভালো নই রে, ভালো নই। ঘ্যাস ঘ্যাস করে চর কুপে দিহানের হাত পা আলাদা করে দিলাম। কোনো শব্দ নেই, কারণ কোপ মারার আগে টেপ লাগিয়ে দিয়েছিলাম মুখে। বস মরে যাবে, দ্রুত কিছু করুন। শিহাব, তুমি শ্যুট করো, আমি ওর মাথাটা আলাদা করে দেবো একসাথে। শিহাব AK-47 দিয়ে ওর পুরো বুকে গুলি করতে লাগলো। আমি ওর ধর থেকে মুন্ডুটা আলাদা করে দিলাম। একে একে সব কটাকে মেরে সবার বুকে লিখে দিলাম, কিং ইজ ব্যাক। তারপর শিহাব লাশগুলো নিয়ে চলে গেল সোজা কলেজ মাঠে ঝুলিয়ে দিতে। পরের দিন কলেজে যেতে দেখলাম পুলিশের ভিড়। এতগুলো লাশ কিসের আর কে করেছে খুন, সেসব নিয়ে পুরো কলেজ ঘিরে রেখেছে। কই থেকে যেন দিয়ে আমার সামনে এসে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ওর কান্না দেখে নিজের খুব খুশি লাগলো, তবুও মন খারাপ করে বললাম, কি হয়েছে জানো, কান্না করছে কেন? আসলে আমার লোক দিহান খুন হয়েছে। কি খুন? কে করেছে? দিয়া চারদিকে চোখ ঘুরিয়ে এগিয়ে এসে বলল, কিং তৌফিককে চেনো? সেই খুন করেছে। কি? আমিও তো শুনেছি মিশার গ্যাং ওকে 4 বছর আগে খুন করে নিজেই ডন হয়েছে। তুমি এগুলো জানো কি করে? আসলে আমি এতদিন লন্ডনে ছিলাম, দেশে আসার পর সব শুনেছি লোকদের মুখ থেকে। ও তাই বলো। দিয়া, আমি যতদূর জানি দিহান কাল রাতে আমাকে তুলে নিয়ে গিয়েছিল। কি? দিহান তোমায় তুলে নিয়ে গিয়েছিল? হ্যাঁ, আর মেরেছেও। কিন্তু হঠাৎ কেউ একজন দানব আকৃতির পুরো 6 ফুট 2 ইঞ্চি মতো, প্রায় আমার মতো বডি বিল্ডার, মুখে কিংয়ের মতো মাস্ক পরে এসেছিল। এসে সব কটাকে শ্যুট করে আমার হাতের বাঁধন খুলে দিয়ে দিহানদের নিয়ে গিয়েছিল। দিয়ে দিকে তাকিয়ে দেখি ও কাঁপছে, হাত পা থরথর করছে, মনে হয় পড়ে যাবে, তাই ধরলাম আর কি। ওটা 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 কিং ছিল। কি কিং? রাহাত প্লিজ আমাকে বাসায় নিয়ে চলো প্লিজ। ওকে বলেই ওকে নিয়ে ওর বাসায় আসলাম, ওর রুমে। দিয়া, আমার না ইচ্ছে করছে। রাহাত আমি চিন্তায় আছি, প্লিজ আজ নয় অন্যদিন। কিন্তু কে শোনে কার কথা? ওর ওই মানসিক চিন্তার মাঝেও শারীরিক নির্যাতন করে ধুকে ধুকে মারবো। এবারও পুরো 1 ঘন্টা নিজের চাহিদা মিটিয়ে পরে থাকা কাপড়গুলো পরে নিলাম, দিয়াও পরে নিল। এরপর তোমাকে মানা করলাম শুনলে না কেন?
কি করব, তোমাকে দেখে আর কন্ট্রোল করতে পারিনি, মন চাচ্ছে আরও একবার করি। রাহাত তুমিও না বদমাইশ, শোনো আমার এখানে এসে বসো। ভদ্র ছেলের মতো বসলাম। আসলে রাহাত, কিং আমাকেও মারবে। কিন্তু ভালো, তোমাকে মারবে কেন? আসলে আমি কিংয়ের সাথে প্রেমের অভিনয় করে আমার বাবা ওকে মারতে সাহায্য করেছি। কি? তার মানে তো তোমার বাবাই মিশা? হুম। দিয়া আমি গেলাম, আমাকেও কিং মারবে, আমি আসি। বের হতে যাব অমনি দিয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। বাবু, আমি তো ভালোবাসি তোমাকে, তোমার কিছু হতে দিব না, সত্যি। যদি তুমি কিংয়ের মতো আমার সাথে বেইমানি করবে না তো, তা বুঝবে কিভাবে? কি করে? কিংয়ের সাথে তোমার শারীরিক সম্পর্ক হয়নি, বুঝবো কি করে? উফ, তুমিও না, ওকে আমি শুতেও দেইনি। এখন প্লিজ আমার সাথে 5 দিন থাকো, বাবা বাহিরে আছে, বাবা আসলেই তোমার সাথে পরিচয় করিয়ে দিয়ে তোমাকে নিয়ে দেশ ছাড়বো। কিন্তু আমি যে তোমার সামনে থাকলে কন্ট্রোল করতে পারবো না। কন্ট্রোল করতে বলেছে কে? মনে মনে ভাবছি, প্রতিশোধের জন্য আমার স্ত্রীর হক তো নষ্ট করছি না, কিন্তু পরক্ষণে নরপশু জেগে উঠেছে খুবলে খুবলে খাওয়ার জন্য। যে কদিন ছিলাম রোজ ওকে ভোগের ন্যায় ব্যবহার করেছি। 5ম দিনে ওর বাবা আসার কথা, তাই সকালবেলা ইচ্ছে মতো ভোগ করে বের হতে যাব, ও আমাকে আটকালো। রাহাত কোথায় যাচ্ছ? বাবা আসবে আজ। আমার কাজ হচ্ছে, তুমি থাকো, আমি 5 দিন পর আসবো। আর শোনো, আমার কথা তোমাকে বাবাকে বলবে না, কেমন? ঠিক আছে। চলে আসলাম এই জন্য আমার এখানে কয়েকজনকে শেষ করতে হবে, এখনও কয়েকজনকে শেষ করতে হবে। ফোন বের করে জ্যাককে ফোন দিলাম। হ্যালো বস। জ্যাক, খোঁজ নাও, তৃতীয় ব্যক্তি কই আছে? বস, আজ রাত 8টায় বারে পাবেন। না জ্যাক, ওকে আমি বাড়িতে পেতে চাই। শুনেছি ও নাকি বউ খুব সুন্দর। বাড়ির ঠিকানা দাও। গুলশান রোড, 3412 নং বাড়ি। ঠিক আছে জ্যাক, খেলা হবে আজ। ফোন কেটে শিয়াবকে জানালাম। পরে আমি আমার সাধারণ ফোন দিয়ে ওয়াকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম। ওপাশ থেকে কোনো কথা নেই, বুঝলাম অভিমান করেছে। আমি জানি কেউ একজন অভিমান করেছে, অবশ্য করারই কথা। আমি খুব শীঘ্রই আসছি তার কাছে। সে কি এখন কথা বলবে? না, শুনবো না। আমি এক্ষুনি তাকে দেখতে চাই। সে না আসলে আমি যাব সেখানে, সে যেখানে আছে। কি আর করার, এখন 8টা বাজে, আমি ঠিক 12টায় তার সামনে থাকবো, কিন্তু শর্ত আছে। হ্যাঁ হ্যাঁ বলো, আমি রাজি। আমার পছন্দের বিরিয়ানি আর গরুর মাংস কষা চাই, এবং আমার বউকে নিজে রান্না করতে হবে। ওপাশ থেকে হো হো করে হাসার আওয়াজ পেলাম একটু পর। আরে বর সাহেব, আমি সেসব জানি। যতই হোক আমার বর বলে কথা। তা আমি রান্না করতে লাগলাম, ঠিক 12টায় যেন কলিং বেল বাজে, না হলে। থাক, আর বলতে হবে না, আমি আসছি। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কোনো কিছু না ভেবে দ্রুত শিহাবকে বলে এয়ারপোর্টের উদ্দেশ্যে যেতে লাগলাম। দ্রুত ভেতরে গিয়ে সব কিছু ঠিকঠাক করতে প্রায় 1 ঘন্টা 30 মিনিট লেগে গেল, আর এয়ারপোর্টে আসতে প্রায় 30 মিনিট। এখন 10টা বাজে, কপাল হয়ে ঘাম ছুটতে শুরু করেছে। একটু পর অনুমতি দিল হেলিকপ্টারে ওঠার। হেলিকপ্টারে করে বগুড়া 5 স্টার হোটেলে মানে মমইন ল্যান্ড করতেই 45 মিনিট লেগে গেল। দ্রুত সেখান থেকে হোটেলের মধ্যে গিয়ে সব কিছু ঠিকঠাক করতে আরও 30 মিনিট লাগলো। এরপর গাড়িতে করে বাড়িতে আসতে আসতে আরও প্রায় 30 মিনিট। কপাল বেয়ে এতক্ষণ ঘাম বেরোলেও ছোটাছুটি সার্থক হয়েছে। 15 মিনিট আগেই এসে গিয়েছি। আশেপাশের দোকান থেকে পুরো দোকানের চিপস কিনতে আরও 10 মিনিট শেষ হলো। দ্রুত দরজার সামনে গেলাম। ঘড়ির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছি। 11টা বেজে 59 মিনিট, আর মাত্র 1 মিনিট। ঘড়ির মিনিটের কাটা 12টা ঠেকতেই কলিং বেলে চাপ দিলাম, সাথে সাথে দরজা খুলে দিল। সামনে তাকিয়ে সব ক্লান্তি দূর হয়ে গেল নিজের স্ত্রীকে দেখে। আর স্ত্রী আমার ব্যস্ত হয়ে পড়লো তার ওড়না দিয়ে আমার ঘামগুলো মুছে দিতে। এরপর আমার দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। এর এই হাসির জন্য এত কিছু। উবারের পেছনে আমার শাশুড়ি এসব দেখে হেসে দিয়ে চলে গেল। তুমি পারো বটে, একদম সঠিক সময়ে বেল বাজিয়েছ। আর এত ঘামছো কেন? হাজার হলো একটা মাত্র বউ আমার, তাকে কথা দিয়েছি ঠিক সময় আসবো, তাই তো এত দ্রুত এসছি। খুশি হয়েছ? খুব। এসো, ভিতরে এসো। আমি সোজা ডাইনিংয়ে গিয়ে বসে পড়লাম। পাশেই আমার আরেক মা ছিল। তিনি আমার দিকে মমতাময়ী হাত দিয়ে আদর করে বলল,
আমার ছেলেটাকে দেখি খুব টেনশনে ফেলেছিল আমার মেয়ে। মা, খুব উফ, এতগুলো পথ এত কম সময়ে চলে এসেছি যে কি বলবো। পাগল ছেলে, তা কই ছিলে বাবা? আমার কথা কি তোমার মনে পড়ে না? মা, আমার যাদের জন্য করুণ অবস্থা, আমার দেশের খারাপ অবস্থা, তাদের উপর প্রতিশোধ নিতেই আমি দৌড়ে আছি। প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দাও। মা, আমি অত ভালো নই। আমার সাথে যা করেছে সেটা মাফ করলাম, কিন্তু আমার ছোট্ট সেই সব অনাথ ভাই বোনেরা যে আমার জন্য কেঁদেছে, আমি কি তাদের সেই কান্না ভুলতে পারবো? কখনো কখনোই না মা, কখনোই না। হুবাইরা একের পর এক আইটেম নিয়ে এসে রাখছে। একটু পর আমাকে আর মাকে সার্ভ করে দিল, কিন্তু সে বসলো না। আমি বলার পরও না, আবার খাওয়ার দিকে তাকিয়ে আছে। মা মনে হয় কিছু একটা আন্দাজ করছে, তাই খাবার নিয়ে রুমে যেতেই হুবাইরা আমার কোলে বসে পড়লো। তারপর অভিমানী কণ্ঠে বলল, তুমি তো রাক্ষস, আমাকে খাওয়াবে কে? কেন, তুমি তুলে খাবে? এই হনুমান, তুমি থাকতে আমি কেন তুলে খাবো? তুমি তুলে খাওয়াও। বললাম তো পারবো না। সত্যি তো, আমাকে কেন খাওয়াবে? খাবো না। কাঁদো কাঁদো কণ্ঠে কথাটা বলে উঠে যাবে, অমনি ওকে কোলে বসিয়ে গালে হালকা কামড় দিয়ে বললাম, আমার বউটা দেখি খুব অভিমানী। আমি তোমার বউকে একটু রাগাতে চেয়েছিলাম, কিন্তু সে মন খারাপ করবে জানলে বলতাম না। তাই বলে গালে কামড় দিলে কেন? আমি আবারও কামড় দিয়ে দিলাম। তারপর কেন? আমি আমার বউকে কামড় দিব, চুমু দিব, আদর করব। তাতে ডাক্তার ম্যাম আপনার কি? হয়েছে হয়েছে, এখন খাওয়াও, ক্ষুধা পেয়েছে। কি করবো পারকপারিকা, একটা মাত্র বউ। যতই মাস্তান হই, বউয়ের কাছে রোমান্টিক আর ভীতু হতে হয়। বউকে খাওয়াচ্ছি, আমিও খাচ্ছি। খাওয়া শেষে হুবাইরা হাতে কামড় দিয়ে দিল। আহ, কি হলো? এটা কামড় দিলে কেন? আমার একটা মাত্র বর, বিয়ের প্রথম রাত এত আদর করে খাওয়ালো, তাই একটু তাকে আদর করলাম। এটা আদর? কামড় দিয়ে আদর? এই যে মিস্টার, আমি আমার স্বামীর হাতে কামড় দিয়েছি, তাতে আপনার কি? আমি তাকে কামড় দিব, হাত থেকে রক্ত বের করব, তারপর সে হাতে ব্যান্ডেজ করে নিজে হাতে তুলে খাওয়াবো, বুঝেছেন? পাগলি, আমার কথা আমাকে ফেরত দিচ্ছ? মিস্টার বর। খাওয়া দাওয়া করে বউটাকে করে নিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ ঘুমিয়ে ফ্রেশ হয়ে হুবাইরার দিকে তাকালাম। সে মন খারাপ করে চেয়ে আছে। বউ, আমি আসছি। আবার কবে আসবে? সামনের সপ্তাহে। অপেক্ষা করব আমি। হুবাইরা শোনো, আমি একটা নম্বর দিব, তুমি এই নাম্বারে কখনো ফোন দিবে না যতক্ষণ না আমাকে তুমি কন্ট্যাক্ট করতে না পারো। 2-3 দিন অপেক্ষা করবে, তারপরও আমার নাম্বার বন্ধ পেলে এই নাম্বারে ফোন দেবে। এ তোমাকে সব বলে দেবে, এবং যদি বলে আমার কিছু হয়েছে তো মাথা ঠান্ডা করে তাকে জিজ্ঞেস করবে সেখানে যাওয়া যাবে। যদি বলে হ্যাঁ, তবেই তুমি যাবে, নয়তো নয়। ঠিক আছে। মায়ের কাছ থেকে বিদায় নিলাম। বাড়ি থেকে বের হবো, তাই হুবাইরা এগিয়ে দিতে এলো। ওকে আলতো করে জড়িয়ে ধরে একটা চুমু দিলাম। আমার দিকে একটা টিফিন এগিয়ে দিয়ে বলল, এটা পৌঁছে খাবেন কেমন? বউ যখন বলেছে তখন তো খেতে হবে, তখন খাবো। মুচকি এসে বের হয়ে এলাম। ঢাকায় আসতে প্রায় 4 ঘন্টা লেগে গেল। এরপর ফোন চালু করতেই শিহাবের ফোন। বস, আমি আপনার বাড়ির সামনে আছি। কি বলিস? ছদ্মবেশে আছিস কি? জি ভাই। ঠিক আছে, আসছি। বাসায় গিয়ে দেখি শিহাব দাঁড়িয়ে। দেখে মনে হলো কিছু খায়নি, মুখটা শুকনো। তাই ওকে ফ্রেশ হয়ে আসতে বলে খাবারগুলো গরম করে নিয়ে এলাম। বউ দেখি 3-4 জনের খাবার দিয়েছে। ওখান থেকে আমি কিছু নিয়ে শিহাবকে সব দিলাম। মনে হয় পাগলটা কিচ্ছু খায়নি। শিহাব দ্রুত খেতে লাগলো। এটা দেখে মনে পড়ে গেল সেদিন সন্ধ্যার কথা। ছোট ছোট ছিনতাই করতাম, আর সেখান থেকে টাকা জমিয়ে পিস্তল কিনেছিলাম। ভালো টাকাওয়ালা হয়েছিলাম। সাকিব আর আমি ওসব করতাম। তখন থেকেই বুঝতাম সাকিব কিং হতে চায়, তবুও না বোঝার ভাব করতাম। তো সেদিন বৃষ্টি হচ্ছিল। ছিনতাইয়ের সময় পুলিশ দেখে ফেলে আর আমি পালিয়ে আসি। কিন্তু পথের মধ্যে আসার সময় দেখলাম একটা 15 বছর ছেলেকে একটা দোকানদার মারছে। এগিয়ে গিয়ে শুনতে পেলাম ছেলেটা ওই দোকান থেকে রুটি চুরি করেছে, সেই জন্য মারছে। কিন্তু আমি এগিয়ে গিয়ে ছেলেটাকে তুলে বললাম, ভাই তোর নাম কি, আর ও তোকে মারছে কেন? ভাই, আমার নাম শিহাব, আর ইনি আমাকে কিসবের একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলেছিল এগুলো যেন আমি বিক্রি করি, কিন্তু আমি বিক্রি করতে অস্বীকার করায় আমাকে রুটি চোর বলে মারছে। কথাটা শুনে চোখ গরম হয়ে গেল। দোকানদার তখনও ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। এই টোকাই, তুই কে রে? কাজ করবি আমার লাইনে?
কিসের কাজ? দোকানদার একটা প্যাকেট এগিয়ে বলল, এগুলো বিক্রি করে দিবি। প্যাকেটটা ছিল হিরোইন। এটা তো হিরোইন, তুই এসব বিক্রি করিস? শালা, তোকে তো আমি তুই কি ভাবিস রে, তোকে আমি পুঁতে ফেলবো। খেলনা পিস্তল দেখিয়ে ভয় দেখাচ্ছিস? ঠিক আছে, চাপ দিলাম। অমনি বুলেট দোকানদারের মাথা খুঁটো করে চলে গেল। এতক্ষণ পর ছেলেটার দিকে তাকালাম, দেখতে খুব সুন্দর, কিন্তু দালালদের চক্রে পড়েছে। পকেটে প্রায় একটু আগের ছিনতায় টাকা ছিল, ওগুলো ওর দিকে বাড়ি দিয়ে বলেছিলাম টাকাগুলো রাখ। না ভাই, আমি নেব না। না নিলে খাবি কি? ভাই আপনি যা করেন আমিও তাই করে খাবো। কেন? ভাই আমি বুঝেছি, ভালো মানুষদের ঠুকরে খায়, কিছু মানুষরূপী শয়তানদের শেষ করবো ভাই। ঠিক আছে চল। বাস্তবে ফিরে এলাম শিহাবেটাকে। ভাই কি ভাবছেন এত? এত হাপুস গাপুস করে খেলে গলায় বাজে, বুঝছিস? আস্তে খা। কি করবো ভাই, এটা খুব টেস্ট। সমস্যা নেই, আবার এনে দেব। খাওয়ার পর্ব শেষ। ব্যবস্থা হয়েছে? জি বস। মাঝ রাস্তায় একলা দাঁড়িয়ে আছি, প্রচুর বৃষ্টি হচ্ছে, তবুও আমি দাঁড়িয়ে আছি। একটু পর সামনে দিয়ে কালো রঙের একটা গাড়ি আসলো, ঠিক সামনে এসে থেমে গেল। ড্রাইভার বের হওয়ার আগেই ওর বুক বরাবর শ্যুট করে দিলাম। তারপর গাড়ি থেকে বের করে রাস্তা রেখে গাড়িতে বসলাম। লুকিং গ্লাসে তাকিয়ে দেখি সালা বেহুশ। ভালোই হলো, এনজয় করা যাবে ভালো। ড্রাইভ করে বাচ্চাকে ওর বাড়ি নিয়ে আসলাম, কিন্তু ও বেহুশ, হাঁটতে পারবে না, তাই কোলে করে তুলে দরজায় বেল দিই। একটু পর 50 বছরের মতো সুন্দরী এসে দরজা খুলে দিয়ে ব্যস্ত হয়ে পড়লো। এই ছেলে, তুমি কে? আর আমার স্বামীর কি হয়েছে? অতিরিক্ত ড্রিঙ্কস করার কারণে অজ্ঞান হয়ে যায়। আমি ওনার নতুন ড্রাইভার, নাকি কই রাখবো? ভিতরে রাখো। আমি বাচ্চাকে ভিতরে নিয়ে গিয়ে ঝবাস করে ফেলে দিয়ে মহিলাটাকে নিয়ে সোফার উপর ঝাঁপিয়ে পড়লাম। মহিলা ছাড়ানোর চেষ্টায় ব্যস্ত, কিন্তু আমি ওর প্রত্যেক অঙ্গে এমন কামড় দিয়েছি যে শুধু চিৎকারের শব্দ। ছেড়ে দে আমাকে। আমি কে জানিস? আমি এই থানার অফিসারের স্ত্রী। তোকে আমি ফাঁসিতে লটকাবো। আমি কে জানিস? হ্যাঁ, কিংকে চিনিস? তুই কেমন মা যে নিজের ছেলে মানে দিহানকে অন্যের বাড়িতে রাখিস একটা মেয়েকে পটাতে? তো মেয়েকে তোর সামনে নষ্ট করেছে, তা তুই জানিস? বাধা দিয়েছিল, এখন ছটফট করিস কেন? তোর ছেলে যাদের ধর্ষণ করেছিল ঠিক তাদেরও এমন হয়েছে। ওর কথা নেই, শুধু চিৎকার ছাড়া। আমিও কম নেই, ওর মুখে এমনভাবে বেঁধে ধরেছি যে ওর চোয়ালের হাতটি ভেঙে যাবে। প্রায় 3-4 ঘন্টা এক নাগারে শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে মারা গেল। আর আমার মুখে হাসি। ওকে ছেড়ে বাচ্চার সামনে এলাম, তারপর পাশে একটা চেয়ারের সাথে বেঁধে কিচেন থেকে ধারালো ছুরি, কাঁটা চামচ আর গরম উষ্ণ পানি নিয়ে আসলাম। এসে ওর পুরুষত্বের উপর ঢাললাম, সাথে এবার চোখ বড় বড় করে দেখালো। নেশে কেটে গেছে। এই তুই কে? আমাকে এনেছিস কেন এখানে? কিছু প্রশ্নের উত্তর জানতে। কে কে তুই? কে হতে পারি বলতো? চিনিসটি এখনো? কিং। যাক, চিনিসিস তবে। ভাই আমাকে মারবেন না ভাই, প্লিজ আমাকে মারবেন না ভাই। ঠিক আছে, এখন আমার কিছু প্রশ্নের উত্তর দিবি। হ্যাঁ হ্যাঁ দিব, বলুন ভাই। আমার মা কই? আমি নাকি সন্ত্রাসী, হামলাকারী, তাই না? আমার মা তোর কাছে গিয়েছিল তোকে আমার খবর জানাতে। তুই আমার মাকে লাথি মারলি, বের করে দিলি, আবার পরের দিন রাতে তুলে নিয়ে গেলি। বল বল আমার মা কই? বাচ্চা চুপ থাকা দেখে শরীরে রক্ত গরম হয়ে গেল। কাঁটা চামচ ওর 2 হাতে অসংখ্য বার ঢুকাতে রাখলাম। বল দ্রুত বল। আমার বেডরুমে খাটের নিচে আন্ডারগ্রাউন্ড রুমে আছে। আমি ব্লুটুথ ইয়ারফোনে। শিহাব, বাইরে কভার করো। ওকে। দ্রুত বেডরুমে গিয়ে খাট খুব কষ্টে সরালাম, তারপর চেয়ে দেখলাম একটা দরজা নিচের দিকে চলে গেছে। খুব সাবধানে নিচে নামতে লাগলাম। অন্ধকার পেরিয়ে আলোর সূচনা হতেই চোখ দিয়ে পানি বের হয়ে গেল। একটা মহিলাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। সামনে এগিয়ে গিয়ে মাকে ডাকলাম, কিন্তু তার সাড়া নেই। দ্রুত হাতের ফাইল চেক করে দেখলাম এখনও চলছে। আর দেরি করলাম না, কোলে নিয়ে দ্রুত ড্রয়িং রুমে এলাম। বাদশা, আমার মা এমন নিশ্চুপ হয়ে আছে কেন? ভাই ওনাকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুমিয়ে রেখেছি। ভালো করেছিস ভাই। এবার আরে ছাড়বো? তা বলতো ওর হাত দিয়ে তুই লেখিসনি? ডান হাত ধারালো ছুরিটা দিলাম জোরে কোপ মারায় ওর হাত ছিন্ন ভিন্ন হয়ে গেল। ওর মুখে কষ্টে। তা এবার বল, কোন পা দিয়ে লাথি মেরেছিস যেন? এটা না এটা?
গ্যাস গ্যাস করে পা দুটো আলাদা করে দিলাম। ওর বুকে লিখে দিলাম, কিং ইজ ব্যাক, নাও ইউর টাইম ইজ স্টার্ট মিশা। লেখা শেষ হলে ওর বুকে নাক চোখ সব জায়গায় চাকু ঢুকিয়েছি। তখন মনে পড়লো আমার মায়ের কথা। দ্রুত তাকে নিয়ে গাড়িতে বসলাম। বাস ইনি কে? শিহাব, দ্রুত গাড়ি ড্রাইভ কর, বগুড়া যাবো। শিহাব দ্রুত। এটা আমার মা, মানে তোরও। তুই দ্রুত গাড়ি চালা। পকেট থেকে ফোন বের করে হুবাইরাকে ফোন দিলাম। কয়েকবার রিং হলো, ধরলো না। আবার দিলাম, এবার ধরলো। হ্যালো হুবাইরা। কি হয়েছে? সারাদিন মনে থাকে না, শুধু রাতেই মনে পড়ে আমার কথা। এখন ফাজলামো রাখো, আমি আসছি। তোমার ডাক্তারের যত যন্ত্রপাতি আছে বের করে রাখো। কেন? আর এমন লাগছে কেন তোমার কণ্ঠ? হুবাইরা, তোমার যা বলেছি তাই করো, দ্রুত। ফোন কেটে মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। কতদিন পর দেখলাম একদম শুকিয়ে গেছে। প্রায় 4 ঘন্টা পর বাড়িতে এলাম। আমি কলিং বেল বাজাবো এমন সময় খুলে গেল। আমি কথা না বলে দ্রুত মাকে পাশের রুমে নিয়ে গেলাম। তারপর, হুবাইরা দেখো, দেখো তোমার মায়ের কি হয়েছে, জ্ঞান নেই কেন? কি, এটা তোমার মা? হ্যাঁ হুবাইরা, এখন কথা কম বলে দ্রুত দেখো। হুবাইরা একবার চোখ আবার পায়েল চেক করে একটু পর কই থেকে যেন স্যালাইন নিয়ে এসে লাগিয়ে দিয়ে হাসি মুখে বলল, সমস্যা নেই জনাব, উনি ঠিক আছে। তবে মনে হয় কোনো অন্ধকার বা আলো বাতাসহীন জায়গায় রাখা হয়েছিল, যার জন্য খাওয়া দাওয়া করলেও এমন হয়েছে। আর প্রচুর ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। হুবাইরা, বাড়িটা আবারও পাল্টাতে হবে, দ্রুত সব কিছু গুছিয়ে নাও। কেন? এটা তো ভালো আছে। না হুবাইরা, তুমি যাও। আর মা কোথায়? ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, ডাকতে হবে না বলে নিজেকে কোলে করে রুম থেকে গাড়িতে বসালাম। তারপর আবার নিজের মাকেও বসালাম। একটু পর হুবাইরা এলো, কিন্তু আগে কার গাড়িটা আমি অন্য একটা সোজা দিয়ে বহুদূর নিতে গিয়ে নষ্ট করে দিতে বলেছি। 2টা মা আর বউ আর শিহাবকে নিয়ে বেরিয়ে পড়লাম। একটু পর বিশাল এক বাড়িতে আসলাম। এটাই হলো আমার আসল বাড়ি, যা কেউ জানে না। হুবাইরাকে ভেতরে যেতে বলে আমিও মাকে করে নিলাম। একটাকে রেখে আবার আরেকটাকে নিয়ে গেলাম। বাড়িটা পুরো 2 একর জমির উপর, চারপাশে প্রচুর সোলজার দিয়ে গার্ড দিচ্ছি। আর তাছাড়াও উন্নত মানের যন্ত্রপাতি আছে, মেশিন গান ফিট করা আছে। এসব ঠিকঠাক করে পরের দিন চলে আসি ঢাকায়। ঢাকায় আসতেই দিয়ার ফোন। বিরক্তি নিয়ে রিসিভ করলাম। হ্যালো, তুমি কই? আমি তখন বাসায়। কেন, কি হয়েছে? তোমার কথা বাবাকে বলেছি, তুমি কি আজ আসবে? ঠিক আছে, আসবো। সালি, তোর বাপকে শুইয়ে দিব আজ। ফোন করলাম শিহাবকে, তারপর এই করতে বললাম। তো বিকেলবেলা দিয়াদের বাসায় গিয়ে অবাক, পুরো বাড়িতে সিকিউরিটি দিয়ে ভর্তি। খুব সাবধানে ভেতরে যেতে লাগলাম। সবাই কেমন যেন আর চোখে তাকালো, কিন্তু কেউ বাধা দিল না। এখন আমি বসে আছি মিশার সামনে, আর দিয়া গিয়েছে চা নাস্তা আনতে। তুমি কি জানো আমি কে? ইয়াং ম্যান, ভয় পেও না, আমি তোমাকে কিছুই বলবো না। আমি চাই সবাই আমাকে দেখে ভয় পাক, কিন্তু তুমি আমার জামাই হবে, তোমাকেও আমার মতোই হতে হবে, ভয়কেই জয় করতে হবে। আমি তোমাকে আমার জায়গাটাই ছেড়ে দেব, কি নিবা? না না বস, আমি এসবের মধ্যে জড়াতে চাই না। তবুও আপনি বললে আপনার মতো হব, তবে আপনার জায়গা আপনারই থাকবে। সাবাস, তোমাকে আমার পছন্দ হয়েছে। আমি আমার মেয়ের যোগ্য হিসেবে তোমাকেই নির্বাচিত করলাম। আজ রাত 8টায় তোমাদের বিয়ে, আর রাত 12টায় তোমাদের ফ্লাইট আমেরিকায়। ওখানেই হানিমুন ছেড়ে ফেলবা, আর না হলে প্লেনেই ছাড়তে পারো, প্রাইভেট জেটে যাবে। বলেই আমার কাজ চাপড়ে দিল। ইয়ে মানে, যৌতুক চাচ্ছ নাকি? আসলে আমার তো বাবা মা নেই, আপনি আমার বাবার মতো, আপনি যা বলবেন তাই হবে। রাত, মন খারাপ করো না, আমি আছি। চলো বিয়ে সব কিছু রেডি করি। রাত 8টা, সব কিছু রেডি। একজন কাজী বিয়ে পড়াচ্ছে। আমাকে কবুল বলতে বলার সাথে সাথেই কাজী মাথা থুবড়ে পড়ে গেল। আর একটা গুলি ঠিক মিশার লাগতেই আসছিল, কিন্তু আমি দ্রুত মিশাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। অমনি গুলিটা আমার বাম হাত ফুটো করে দিল। সাথে সাথে পুরো বিয়ের আসরে গোলাগুলিতে ব্যস্ত হয়ে পড়লো, কিন্তু কেউ কাউকে দেখতে পেল না। শুধু শুধু আমাদের ফায়ার করতে লাগলো। মিশা মাটি থেকে উঠে অবাক হয়ে দেখালো আমার দিকে। ততক্ষণে আমি ভয়ে আর ব্যথার নিচে শুয়ে পড়ি। মিশা দ্রুত আমাকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করলো। ভাবছেন কি হলো? আরে ভাই, এটাই আমার প্ল্যান ছিল। আর গুলি হামলা করেছে আমার লোকেরাই। আমি মিশাকে কেন বাঁচালাম? আরে ভাই, ওর বিশেষ অর্জনের জন্য এমনটাই করলাম। হসপিটালের ভেতরে শুয়ে আছি, পাশে দিয়া আর আরেক পাশে বাবা, তুমি আমাকে বাঁচাতে নিজেকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিলে কেন? মিশা, আপনি আমার বাবা আর হবু শ্বশুর, আপনাকে রক্ষা করা আমার দায়িত্ব। দেখলে বাবা, আমি ঠিক মানুষকেই বেছে নিয়েছি। এটা কে করতে পারে?
আর দিহান কই? আসলে বাবা, দিহান খুন হয়েছে, সাথে বাদশাও খুন হয়েছে। কি? তুই আগে বলিসনি কেন? কে খুন করেছে? বাবা, কিং আবার ফিরে এসেছে, আর ওই এসব করেছে। আমার মনে হয় আজ আমাদের হামলাও ওই করেছে। দিয়া, তুমি বাইরে যাও, জামাইয়ের সাথে কিছু কথা আছে আমার। আমি থাকলে কি হবে? তুমি বাইরে যাও। দিয়া চলে গেল। রাহাত, আমি জানি তুমি কে। মানে? তুমি লন্ডনের একজন মাস্তান, তাই তো? আপনার কাছে লুকাবো না, হ্যাঁ সত্যি, আমি লন্ডনের একজন মাস্তান দলের লিডার। তুমি এখানে এসেছো কেন? আমি এখানে এসেছি কিংয়ের খোঁজে, যে কিং 4 বছর আগে মারা গিয়েছিল। তাকে আমি লন্ডনে দেখেছি, আর আপনি নাকি ওকে মেরেছেন, তাই আপনার সাহায্যের জন্য এসেছি। কেমন সাহায্য? কিং আমার 400 কোটি টাকা লস খাইয়েছে, তাই আমি ওকে শেষ করে দেব। এই না হলে আমার জামাই। বলো প্ল্যান কি? তেমন কিছু না, আর হ্যাঁ, খবর পেয়েছি, দিয়া কিংকে সব খবর দিচ্ছে, আপনার আসার খবর দিয়েছে। তুমি এগুলো জানলে কেমনে? বাবা, আমি লন্ডনের মাফিয়া লিডার, অনেক উন্নত প্রযুক্তি আছে আমার কাছে। আপনি কি প্রমাণ চান? হ্যাঁ হ্যাঁ বলো। তারপর আপনার মেয়ে আপনাকে কেন দিহান আর বাদশার খুনের কথা বলেনি জানেন? জানলে আপনি আসতেন না তাই, আর আপনাকে সহ আমাকেও কিং মারবে। এখন কি করবো? শুনুন, আগে দিয়াকে মেরে দেব, তারপর কিংকেও পাকড়া করব। হ্যাঁ, দিয়াকে মারা আমার কিছুই না, আর ও আমার মেয়েও না। এটাও আমি জানি, তাই তো আপনার সাথে বেইমানি করছে। এক্ষুনি দিয়াকে শেষ করে দেই। আপনি বোকা কেন? এমন চাল চালবো, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তারপর সব বললাম মিশাকে, এটা আপনাদের না জানলেও চলবে। বাহ, দারুণ বুদ্ধি। তো দুজন মিলে রাজ করবো এই বাংলাদেশ, কি বলো? না না, আমি আবার ফিরে যাব লন্ডনে, বাংলাদেশ আপনারই থাকবে। এটা শুনে মিশা খুশিতে লাফাতে লাগলো। তারপর সত্যি? সত্যি। আর শুনুন, আমি শুনেছি কিং আপনার লোকদের কিনে নিয়েছে, তাই কারো ওপর বিশ্বাস না করাই ভালো। তো কি করবো এখন? সুস্থ হয়ে আমার লোকজন দেশে আসলে কিংয়ের খেল খতম করে দেব। 10টা দিন হসপিটালে থেকে মিশাকে নিয়ে নির্জন জায়গায় আসলাম, শিহাবকে প্ল্যান বুঝিয়ে দিচ্ছি। এমন সময় পেছন থেকে দিয়া হাততালি দিয়ে বলল, বাহ, তুই তো খুব ড্রামাবাজ। নিজেই কিং হয়ে রাহাত সাজিস বাবাকে বলবো? আমি তো রাহাত, কিং হব কেন? আমি জানি কিং, তুই রাহাত নই। বল আমার রাহাত কই? আমি অট্ট হাসি দিয়ে বললাম, তো রাহাতকে পাবি, কিন্তু ছোট্ট কাজ করতে হবে, পারবি? রাহাতকে পেতে হলে আমি সব করব, তুই বল। তোর বাপকে খুন করতে হবে, পারবি? হ্যাঁ পারবো, তবু আমার রাহাতকে চাই। নিজের বাপকে মারতে পারবি? শোন, পাপ হয়েছে তো কি হয়েছে, আমি আমার রাহাতকে চাই। আজ রাতেই এই মিশার শেষ দিন। এমন সময় মিশা আড়াল থেকে বের হয়ে বলল, জামাই পাঠিয়ে দিয়েছো? তা মা, তুই রাহাতের জন্য আমাকে মারলি। রাহাত, তুলে নিয়ে এসো। সামনে দিয়াকে বেঁধে রাখা হয়েছে, আর ওর মুখে কষ্টেপ দিয়ে আটকে দিয়েছি। ওর কানে গিয়ে আস্তে আস্তে বললাম, তুই আমাকে ধোকা দিয়েছিলি তাই না? এবার তোকেও ধোকা দিলাম। কত বড় সাহস, আমাকে মারবে? জামাই বুঝিয়ে দাও আমি কে। বলে মিশা চলে গেল। আমিও আমার পুরুষত্ব ওর ওপর খাটালাম। তারপর ওর যৌনাঙ্গে চাকু দিয়ে খুঁচিয়ে থেতলে ফেলে দিলাম। মুখ থেকে কষ্টেপ খুলে ওর জিহ্বা গোড়ায় কেটে দিলাম, দুটো স্তন কুরত কেটে দিলাম। শেষে যখন নিস্তেজ হয়ে যাবে ওর দেহ, তার আগেই পুরো শরীর জুড়ে চাকু ঢুকিয়ে ফুটো করে দিলাম। শেষে ধর থেকে মাথা নামিয়ে দিলাম। এমনই হওয়া উচিত বিশ্বাসঘাতকদের শাস্তি। এমন সময় পেছন থেকে কিছু একটা এসে ডান হাতে লাগলো। পেছনে ফিরে দেখি মিশা। খুব অ্যাক্টিং পারিস তুই কিং, আসলে তুই 1001টা। বাহ ভাই বাহ, মানতে হবে তুই বড় মাপের অভিনেতা। কি বলছেন এসব? আমি আরে পাগলা, আমি তো চালাকি বুঝিনি, কিন্তু তোকে সন্দেহ হয়েছিল কেন জানিস? তোর শরীরে আমি চিপ লাগিয়ে দিয়েছিলাম। এই 10 দিনে তুই যা বলেছিস সবই শুনেছি। আবার হয়তো ভাবছিস তুই আমার এই মেয়েকে ধোঁকা দিয়ে মারলি, কিন্তু কিছু বললাম না কেন? আরে এটা তো সিম্পল, ও আমাকে মারতে চেয়েছে। বাহ, তোর তো দেখি খুব বুদ্ধি হয়েছে রে। বলতেই আরও একটি গুলি ডান বুকে লাগলো।
ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। অতিরিক্ত রক্ত পড়ায় চোখ বন্ধ হয়ে এলেও ডান হাতের তালুতে প্রচুর জোরে কামড় দিয়ে চোখ খুলে রাখলাম। মিশার পায়ে হাত চলে গেল। হ্যাঁ রে, হয়েছে সব তোর দেখে শেখা। আসুন, পা ধরে লাভ নেই, আমি তোকে ক্ষমা করবো না রে। এখন যা উপরে যা। আবার গুলি করতে যাবে অমনি ওর পা ধরে টান মারলাম জোরে। টাল সামলাতে না পেরে পড়ে গেল, সাথে তার হাত থেকে পিস্তলও পড়ে গেল। আমি রহস্যময় হাসি দিয়ে গুলি থেকে সমস্ত বুলেট বের করে নিলাম। তারপর চল এবার হ্যান্ড টু হ্যান্ড ফাইট হোক। চল হয়ে যাক। মিশা একের পর এক কিক মারতে লাগলো। আমি সেগুলো কভার করতে হিমশিম খেয়ে গেলাম। এদিকে রক্ত বেরোচ্ছে প্রচুর। হঠাৎ একটা লাথি বাম হাতের ক্ষতস্থানে লেগে গেল। মুখ কালো হয়ে গিয়েছে, তবুও নিজেকে ঠিক করে পকেট থেকে ছোট মাপের 2 ইঞ্চি 12 মিস চাকু বের করে তারপর বুলেটের মতো দৌড়ে মিশার হাতে পায়ে বসাতে লাগলাম, একদম তামিল মুভির মতো, যেটার নায়ক ছিল আল্লু অর্জুন। যাই হোক, মিশার ক্ষতস্থান ছোট হলেও প্রচুর ইনজুরি হতে লাগলো। আর মিশা কুপকাত হয়ে বসে রইল। পাশ থেকে পিস্তলটা রিলোড করে ওর সামনে বসলাম। বললাম, কি পাগলা, তুই আমাকে মারবি? তোর মা আমার হাতে বন্দি, কোথায় আছে আমি ছাড়া কেউ জানে না। তোদের কি বোকা? আরে বাদশাকে মেরেই তো আমার মাকে নিজের কাছে নিয়ে গেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? থাক না রে ওসব কথা, এখন যা উপরে যা। বল না রে, কিভাবে তুই বাসায় খবর পেলি? আরে সব জানবি কেন, এত শখ তোর? এটা না জানলে আমি মরেও শান্তি পাবো না রে। কোনো কথা না বলে ম্যাগাজিনের সব কয়টা বুলেট ওর কপালে ঢুকিয়ে দিলাম। এতক্ষণে রক্ত বের হয়ে গিয়েছে, ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে আসছে, হয়তো মারা যাবো। হুবাইরের মুখটা ভেসে উঠলো চোখে। চোখ বন্ধ করার আগে দেখলাম কেউ একজন দৌড়ে আসছে। তারপর আর কিচ্ছুটি মনে নেই। এদিকে পুরো 1 সপ্তাহ হয়ে গেল। আমার খবর না পেয়ে হুবাইরা ওকে দেওয়া নাম্বারে ফোন দিল। 4 মাস পর আস্তে আস্তে চোখ খুলে দেখালাম, পাশে একজন বয়স্ক মহিলা, আনুমানিক 70 বছর হবে। মা? হ্যাঁ, এটাই আমার মা। বাবা, তোর জ্ঞান ফিরেছে? হ্যাঁ মা, তুমি ঠিক আছো তো? বাবারে, কেমন করে ঠিক থাকি বল, কতদিন দেখিনি তোকে। আমি মাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। মা আমার কপালে চুমু দিয়ে নিজের শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে দিয়ে মুখে হাসি নিয়ে বলল। এমন সময় শিহাব রুমে এসে বলল, ভাইয়া তুমি ঠিক আছো? জানো কত ভয় পেয়ে গিয়েছিলাম। পাগল। দেখছো মা, ভাইয়া কি বলছে? অসুস্থ হোক, ওকে আমি কানমলা দিয়ে দেবো। আমার ছোট ছেলেটাকে পাগল বলে? এই হতচ্ছড়া, নিজের কি অবস্থা করেছিস দেখেছিস? আমাকে কাঁদিয়ে মজা পাস তুই। মা আর হবে না, এখন থেকে তোমাদের সাথে থাকবো, আর সেই কিং জেগে উঠবে না। তোকে আর অমন হতে দিলে তো? ঠিক বলছো, একে আমরা দুজন মিলেই সহ্য করব। দুজন না বিয়ান, বলুন 3 জন। তা সেই তৃতীয় ব্যক্তিটা কই? মনে হয় অভিমান করেছে। চলো ওকে পাঠিয়ে দিই। শিহাব বের হয়ে গেল। আমার চোখ দরজার দিকে। একটু পর বেবি বাম নিয়ে একটা মেয়ে এগিয়ে এলো। হ্যাঁ, এটাই আমার হুবাইরা। হুবাইরা এসে ঠাস করে চর বসিয়ে দিল, এরপর জড়িয়ে ধরে কেঁদে দিল। এরপর আস্তে আস্তে আমার হাতটা তার পেটে নিয়ে গেল। এর কথা কি তোমার ভাবতে হবে না বলো? জানো, তুমি আসার পর দিনই বমি করতে থাকি। বডিগার্ডদের সাহায্যে হসপিটালে গিয়ে চেক আপ করিয়ে জানতে পারি আমি মা হতে চলেছি। এইটা তোমাকে জানানোর জন্য ফোন দিলাম। ফোন বন্ধ তোমার। এইভাবে 7টা দিন দিয়েছি। পরে তোমার দেওয়ার নাম্বারে ফোন দিয়েছি, জানতে পারি তুমি এখানে। এক প্রকার ছুটে এসেছি আমি। আজ আমার অন্তঃসত্ত্বার 6 মাস হলো। কই আমার স্বামী আমার পাশে থাকবে তা না, মহারাজ এখনও শুয়ে আছে আর তার সেবা আমার করতে হচ্ছে। কই সে আমার জন্য টেনশন করবে তা না, তার জন্যই আমাকে টেনশন করতে হচ্ছে। অনেক বড় ব্যাপার। আচ্ছা, এখন কি করবে সেটা বলো। হুবাইরা কিছু না বলে কেবিনের দরজা বন্ধ করে দিয়ে এসে আমার বাসায় শুয়ে পড়ল। তারপর তেমন কিছু না সাহেব, অনেকদিন নিশ্চিন্তে ঘুমাতে পারেনি, তাই এখন আমার জীবন্ত কোলবালিশকে জড়িয়ে ধরে সারাদিন ঘুমাবো, কোনো কথা শুনবো না। কিন্তু আমার যে ব্যথা আছে। থাকুক,
তবুও ঘুমাবো, ওইসব শুনবো না বলে চোখ বন্ধ করে নিল। আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি। কি সুন্দর আমার মায়াবতী। নিজের অজান্তেই ওর কপালে ভালোবাসার পরশ দিয়ে চড়িয়ে ধরলাম। চোখ বন্ধ করার আগে দেখেছি হুবেরা ঠোঁটের কোণে হাসি। হ্যালো বন্ধুরা, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলের কোনো গল্প যদি মিস করতে না চাও তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও প্লিজ। থ্যাংক ইউ।